নমস্কার। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে আপনাদের প্রত্যেককে আরো একবার জানাই স্বাগত। সাথে রয়েছে আমি গৌতম। দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই অবগত আছেন 2023 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের রাজ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতো করে ময়দানে নেমে পড়েছে। যে যার মতো করে গণদেবতাদের কাছে যাচ্ছেন, উদ্দেশ্য একটাই, গণদেবতাদের মন জয় করা। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রতিশ্রুতি এগুলো কিন্তু চলছেই। বাক যুদ্ধ যখন চরমে উঠেছে, এর মাঝখানেই আজকে আমরা আরো একবার কুরুক্ষেত্রের এই বিশেষ অনুষ্ঠানে শাসক এবং বিরোধী দুই দলের দুজন প্রথম সারির নেতৃত্বকে আমরা আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আমরা কথা বলবো এবং এই নির্বাচনকে সামনে রেখে তাদের যে প্রস্তুতি, তাদের যে প্রতিশ্রুতি, কিভাবে গণদেবতার কাছে পৌঁছাচ্ছেন, কতটুকু এনারা সহযোগিতা পাচ্ছেন, কি আশা প্রত্যাশা, সমস্ত বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আপনাদের সাথে একবার পরিচয় করিয়ে দেব। আজকের স্টুডিওতে অতিথি বক্তা রয়েছেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রাক্তন ডিওয়াইএফআই সেক্রেটারি অমল চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই কুরুক্ষেত্রের এই বিশেষ অনুষ্ঠানে। প্রথমেই সুব্রতবাবু আপনার কাছে যাব। বিরোধীরা বলছেন 18-র আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে কিংবা এই অবস্থায় আপনারা বলছেন 23-এ আবার বিজেপি সরকার, কি করে সম্ভব? দেখুন, 18-র আগে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি ত্রিপুরাবাসীকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতির বাইরে গিয়েও বহু কাজ হয়েছে। যেমন একটা একটা করে যদি বলি, এটা অনেকটা সময় লাগবে, আপনি কতটা সময় দেবেন আমি জানি না। যেমন নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন ত্রিপুরাকে হীরা দেবেন, এবং হীরাটা কি সেটা তিনি বলেও দিয়েছিলেন। হাইওয়ে, আইওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ। এবার দেখুন, 2018 নির্বাচনের আগে ত্রিপুরাতে কটা জাতীয় সড়ক ছিল, এখন কটা জাতীয় সড়ক আছে? 8টা জাতীয় সড়ক এখন ত্রিপুরা রাজ্যে আছে, এবং তার মধ্যে আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত 4 লেন জাতীয় সড়কের কাজ হচ্ছে। তার বাইরে 592 কিলোমিটার প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক যোজনায় কাজ হচ্ছে এই 8টা জাতীয় সড়কের বাইরে। তো এইটা হচ্ছে একটা। হাইওয়েতে আপনারা জানেন, ত্রিপুরা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে না, গোটা দেশের মধ্যে তৃতীয় ইন্টারনেট ব্যান্ডউইথ 10 Gbps, যার জন্য ত্রিপুরাতে ই পরিষেবা যেটা সম্পূর্ণ ত্রিপুরাবাসী সেই সুযোগটা লাভ করছেন। আপনারা যদি রেলওয়ের কথা বলেন, একটা সময় আমরা ছোটবেলায় গান শুনতাম যে যারা বিরোধী রয়েছেন বামপন্থীরা, তারা গান বেঁধেছিলেন, রেলগাড়ির ভুয়ার শুনলাম না, আর কতকাল শৈব যন্ত্রণা। কিন্তু সেই রেলগাড়ির ভুয়ো আজ ডাবল লেন সরকার হওয়ার কারণে, কেন্দ্রে মোদিজি থাকার কারণে, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার থাকার কারণে এখানে দেখা যায় এখন ব্রডগেজ রেল সাবরুম পর্যন্ত চলে গেছে। ত্রিপুরা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে, দিল্লি বলুন, হায়দ্রাবাদ বলুন, দেওঘর বলুন, কিংবা জিরিবাম বলুন, গুয়াহাটি বলুন, কলকাতা বলুন, সমস্ত অংশের সঙ্গে ত্রিপুরার কানেক্টিভিটি রেলের মাধ্যমে সংযোজিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যের মতন ছোট পার্বত্য রাজ্যে রাজধানী এক্সপ্রেস চলবে, সেটা কেউ কল্পনা করতে পারেনি কোনোদিন। আপনি যদি এয়ারওয়েজের কথা বলেন, 16টা থেকে 23টা ফ্লাইট ওঠানামা করছে প্রতিদিন। তাহলে এই যে বিশাল অ্যাচিভমেন্ট, যেটা নরেন্দ্র মোদীজি বলেছিলেন, সেটা করে দেখিয়েছেন। কারণ ভারতীয় জনতা পার্টি যা কমিটমেন্ট করে, সেই কমিটমেন্ট রক্ষা করেই মানুষের সামনে যায়। দ্বিতীয় যদি আমি বলি, তাহলে দেখুন, সমাজপতিদের আগে কোনো ভাতা ছিল না কোনো সরকারের। এত বছর ধরে ত্রিপুরা সরকার আছেন, কিন্তু সমাজপতিদেরকে 2000 টাকা করে ভাতা দিয়ে তাদের সম্মান জানানো, এবং সেই সঙ্গে আপামর গরিব মানুষ যারা রয়েছেন, যাদেরকে 300 টাকা, 500 টাকা, 700 টাকা ভাতা দিত আগের সরকারগুলো, সেই ভাতা ফ্ল্যাট সবার জন্যে 2000 টাকা সামাজিক ভাতা কিন্তু করে দেয়া হয়েছে, কোনো দাবি আন্দোলন ছাড়াই। এবং এই জন্যে আমরা বলি, এটা যেমন হচ্ছে সামাজিক ভাতার কারণে মহিলাদের জন্য 33% চাকরিতে সংরক্ষণ চালু করা, এই বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার মতন সাহস এবং মহিলাদের প্রতি সম্মান দেখানো, জাস্টিস দেয়া, সেই কাজটা যদি কেউ করে থাকে, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারটি করছে। ত্রিপুরায় ফরেন্সিক ইউনিভার্সিটি, ত্রিপুরায় ল ইউনিভার্সিটি, ত্রিপুরায় ডেন্টাল মেডিকেল কলেজ,
অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হসপিটালকে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বৃহৎ এবং উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালে পরিণত করা, ত্রিপুরায় নিউরোসার্জারি থেকে শুরু করে বড় বড় সমস্ত রকম ডিভিশনগুলি চলে আসা, মেডিকেলে সিট বাড়ানো, নার্সিংয়ে সিট বাড়ানো, সেই সমস্ত দিক থেকে আপনি শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পরিকাঠামো বলুন, কিংবা আপনি গরিব মানুষের উন্নত জীবনযাপনের কথা বলুন, মানুষেরকে এমএসপির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে, যেটা আগে কোনোদিন হয়নি। 70,090 জন কৃষক ত্রিপুরা রাজ্যে এমএসপির মাধ্যমে ধান বিক্রি করছেন এবং প্রতি বছর সেই এমএসপি বাড়ছে। এই বছরের এমএসপির মূল্য 20 টাকা 40 পয়সা পার কিলো ধান। তার ফলে কৃষক যেমন সমৃদ্ধ হচ্ছে, ঠিক তেমনি আমাদের যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য এই প্রথম ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছে যে একেবারে সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ নীতির মাধ্যমে, পরীক্ষা নিয়ে স্বচ্ছতার মাধ্যমে, এখানে কোনো বাছবিচার নেই। আগে যেমন ছিল কংগ্রেস সরকার থাকলে কংগ্রেসের যাদের সমর্থক তাদেরকেই চাকরি দেওয়া হবে, সিপিএম হলে সিপিএম এর সমর্থক হতে হবে, তারাই চাকরি পাবে। তো এই বিষয়টাকে সম্পূর্ণ ভেঙে দিয়ে জনগণের জন্য সরকার, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, কারণ রাজ্যের সব মানুষ সরকারের মানুষ, এই বিষয়টাকে কিন্তু প্রথম ত্রিপুরা রাজ্যে যদি কেউ প্রতিষ্ঠা করে সেটা ভারতীয় জনতা পার্টি তার কাজের মাধ্যমে দেখাচ্ছে। এবং সেই সঙ্গে প্রায়োরিটি হাউস হোল্ড যারা, তাদের প্রায় 69,000 লোককে, সেই গরিব পরিবারগুলি যারা একটা সময় বঞ্চিত ছিল, তাদেরকে রেশনিং এর মাধ্যমে ফ্রি রেশন, প্রধানমন্ত্রী অন্ন যোজনায় যেটা পাচ্ছেন মানুষ কোভিডের সময় থেকে শুরু করে, যেটা আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত চলবে 2023-এ, সেই সমস্ত ফেসিলিটিগুলি দেওয়া হচ্ছে। আবার পাশাপাশি 30,000 নতুন সামাজিক ভাতাও প্রদান করা হচ্ছে। আপনি সমস্ত দিক থেকে যদি বলুন যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন, সব দিক থেকে ত্রিপুরা রাজ্যে গত 5 বছরে, প্রায় 2.5 বছর কোভিডের মতন মহামারী থাকার পরেও, এবং কেন্দ্রীয় যোজনাগুলিকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করে মানুষকে তার সুযোগ পৌঁছে দেওয়া হচ্ছে, এবং ডিবিটির মাধ্যমে মানুষের অ্যাকাউন্টে টাকা সরাসরি পৌঁছে যাচ্ছে। মাঝখানে কোনো দালাল চক্রের প্রবেশের কোনো রকম জায়গা কিন্তু এই সরকার রাখেনি। কাজেই এর নিরিখেই আমরা বলতে পারি শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো থেকে শুরু করে সমস্ত অংশের উন্নয়নের জন্য যে দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। ট্যুরিজমের কথা যদি আমি বলি, একটু বলতেই হয় ট্যুরিজম। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, যেটা 51 পীঠের একটা, সেইটাকে কেন্দ্র করে 51 শক্তিপীঠের রেপ্লিকা তৈরি হচ্ছে, এবং সেখানে রোপওয়ে তৈরি হচ্ছে, সেখানে জম্পুইতে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওয়াটার স্কুটি চালু রয়েছে, ডম্বুর নারকেল কুঞ্জ এবং ছবিমুড়া, এই সমস্ত জায়গাগুলিকে কেন্দ্র করে সেখানে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে, লগঘাট নির্মাণ করা হয়েছে, অত্যাধুনিক সমস্ত পরিষেবা পৌঁছে যাচ্ছে। কাজে সমস্ত দিক থেকে একদিকে যেমন ট্যুরিজম, প্রকৃতিকে রক্ষা করে ট্যুরিজমকে উন্নত করা, যাতে করে মানুষের জীবনযাপন, আর্থিক মানোন্নয়ন ঘটে, এই সমস্ত বিষয়গুলিকে লক্ষ্য রেখে যেহেতু সরকার একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে কাজ করছে, যে ত্রিপুরার প্রতিটা মানুষকে কি করে আর্থিকভাবে আরো উন্নত করা যায়, সামাজিকভাবে আরো সুরক্ষিত রাখা যায়, এবং মানুষ যাতে ত্রিপুরার সর্বাংশের মানুষের উন্নতির মাধ্যমে ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেয়া, সর্বভারতীয় স্তরের একটা উন্নততর স্তরে পৌঁছে দেয়া, এই লক্ষ্য নিয়ে কাজ করছে। তার জন্যই আমরা বলি যে মানুষের আশীর্বাদ নিয়ে 2023-এ আবার অবশ্যই ভারতীয় জনতা পার্টির সরকার এ রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হবে। যাব অমলবাবুর কাছে। খুব অল্প সময়ের মধ্যে 5 বছরের সরকারের যে কাজকর্ম তা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন, যদিও এই অল্প সময়ে 5 বছরের সরকারের কাজকর্ম তুলে ধরাটা সম্ভব নয়, তারপরও চেষ্টা তিনি করেছেন। অমলবাবু, এত কাজ হয়েছে 5 বছরের সরকারের, বলার চেষ্টা করলেন সুব্রত বাবু, তারপরও আপনারা বলছেন পরিবর্তন পরিবর্তন, এবং আপনারা এটা বিশ্বাস করেন যে 23-এ পরিবর্তন হবে। কিসের ভিত্তিতে? সবাইকে নমস্কার। এই কুরুক্ষেত্র প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদের সাথে যুক্ত সবাইকে আমি অভিনন্দিত করছি যে নির্বাচনকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা ভূমিকা গ্রহণ করছেন। এবং প্রথমেই আমি বলবো, কারাই নাম দিয়েছেন আমি জানি না, কুরুক্ষেত্র যার মস্তিষ্ক থেকে এসছে কুরুক্ষেত্র নামটা আমার মনে হয় খুব সময়োপযোগী নাম হয়েছে। কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল আপনাদের অনেকেই জানা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা দুঃশাসক ছিলেন, দুঃশাসন, কৌরব এবং পাণ্ডব বংশ, সেখানে কিন্তু পাণ্ডবরা জয়ী হয়েছিলেন, কিন্তু তাদের হাতে ক্ষমতা ছিল অনেক বেশি দুঃশাসকদের হাতে। এই ক্ষমতার বিরুদ্ধে লড়াই করে, সততার নিরিখে লড়াই করে পাণ্ডবরা সেদিন জয়ী হয়েছিলেন। মহাভারতের যে কাহিনী, এই কাহিনীর নিরিখেই আমার ধারণা আপনারা এই নামকরণ করেছেন।
আমি প্রথমেই রাজ্যের আমার যারা দর্শকরা আছেন, এখন লাইভ দেখছেন, পরে দেখবেন, তাদের সবাইকে আশ্বস্ত করতে চাইছি যে সত্যি সত্যি এই যে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রের বাস্তবায়ন এবার ত্রিপুরা রাজ্যের 2023 সালের নির্বাচনে ঘটবে, এটা ইতিমধ্যে রাজ্যের মানুষ সিদ্ধান্ত করেছে। আমি শাসক দলের মুখ্য প্রবক্তা, আমার শ্রদ্ধেয় দাদা, বলতে কোনো দ্বিধা নেই। মুখ্য প্রবক্তা স্বাভাবিকভাবেই গুছিয়ে কথা বলবেন, অন্যথা কিছু নেই। কিন্তু আমি 1, 2, 3 করে সবগুলো নোট করতে পারিনি উনি যখন বলছিলেন। আমি শুধু জিজ্ঞেস করতে চাই ওনার মধ্য দিয়ে রাজ্যের শাসক দলকে, যে আপনারা যখন বলছেন কি কাজ করেছেন, আপনাদের সঞ্চালক যিনি, উনি প্রশ্ন করেছেন যে ভিশন ডকুমেন্টকে আপনারা রূপায়িত করতে পেরেছেন কিনা। একটা উত্তর দিলেন না অ্যাবাউট ভিশন ডকুমেন্ট। ভিশন ডকুমেন্টের মধ্যে 1, 2, 3 করে 249টা, মুখ্য আরো যে আছে কতগুলো স্টার করে করে আপনারা দিয়েছিলেন। আমি সবগুলো এখানে বলে সময় নষ্ট করতে চাই না, সঞ্চালক গৌতম নিশ্চয়ই এত সময় আমাকেও দেবেন না। আমি জিজ্ঞেস করি ভিশন ডকুমেন্টের কোন প্রতিশ্রুতিটা আপনারা বাস্তবায়ন করেছেন, যেগুলি আপনারা বারবার করে বিজ্ঞাপিত করেছেন, 7ম বেতন কমিশন থেকে শুরু করে ওই রেগার দিন, মজুরি। আমি এখানে বলতে চাইছি না, রাজ্যের মানুষ সব জানেন। আমি বিশ্বাস করি মানুষের জীবনের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড়। আজকে আপনারা এয়ারপোর্টের গল্প বলছেন, আজকে রেলওয়ের গল্প বলছেন, এই গল্প ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না। আমি ওদিন দেখছিলাম এয়ারপোর্টে আসার সময় বড় হোর্ডিং আপনারা লাগিয়ে রেখেছেন, আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে ত্রিপুরায়, আপনারা হোর্ডিং করছেন আন্তর্জাতিক বিমানবন্দর, প্লেন চালু হয়ে গেছে, জাহাজের গল্পের মতো হয়ে যাচ্ছে তো এটা। ওই সোনামুড়ায় জাহাজ আসবে এরকম গল্প হয়ে যাচ্ছে। আরে হবে এই বিমানবন্দর, এই বিমানবন্দর কবে? আমি তো বলছি সঞ্চালক সাহেবকে, যদি সুযোগ থাকে এই বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বলছে বিজেপির শাসক গোষ্ঠী বা শাসক দল কিংবা আমাদের আজকের সুব্রত দা, এই আন্তর্জাতিক বিমানবন্দর কবে সেখানে ফলক স্থাপিত হয়েছিল, কার আমলে স্থাপিত হয়েছিল? রাজ্য তখন তো বামফ্রন্ট সরকার লড়াই করতে করতে, মানিক সরকাররা সংসদের ভিতরে বাইরে, আমাদের বামপন্থী এমপিরা আমাদের বিধানসভার মধ্যে লড়াই করতে করতে গিয়ে, আমার মনে আছে আমি তখন যুব আন্দোলন করি, এই ছোট এয়ারপোর্টের সামনে রাস্তার মধ্যে আমরা বসেছিলাম 24 ঘন্টার ধর্নায়। গণপতি রাজু সেদিন মন্ত্রী ছিলেন, আমরা এখানকার সমরজিৎ বাবু আজ ছিলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি, ওনার মাধ্যমে ওনার কাছে আমরা চিঠি দিয়েছি। উনি যে উত্তর দিয়েছেন, এই চিঠির কপি এখনো আমার কাছে আছে, দিল্লির মন্ত্রী যে উত্তর দিয়েছেন। রেলওয়ে লড়াই হয়েছে, রেল কবে হয়েছে? ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ রেল লাইন কখন হয়েছে, কাদের আমলে হয়েছে, ইতিহাসটা কি? প্রথম দেবগৌড় সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে আমাদের ব্রডগেজ রেল লাইন, আমাদের আগরতলা পর্যন্ত রেল লাইন সেখানে স্যাংশন হয়েছে, এসছে। এই গল্প আমি তো জিজ্ঞেস করি রাজ্যের মানুষকে তো কেন বোকা ভাবছেন আমি তো বুঝতে পারছি না। এই ইন্টারনেট আমাদের রাজ্যে কবে লঞ্চ হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মানিক সরকার। জিজ্ঞেস আপনারা দেখুন না, তারিখগুলো বের করে দেখুন। এমন ভাবে একটা হাইলাইট করা হচ্ছে যে রাজ্যের বোধহয় রেল প্রথম। আমি তো বলবো কি করে, আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আমার কাছেও শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের শাসক গোষ্ঠীর যারা সব মুখ্য প্রবক্তা থেকে শুরু করে কেউ দেখবেন নরেন্দ্র মোদী ছাড়া কথা বলতে পারছেন না। আরে ত্রিপুরা সরকার হিসেবে আপনি কি করেছেন? আপনারা দিল্লির কতগুলো ওই ফ্ল্যাগশিপ প্রোগ্রামকে তথ্য হিসেবে হাজির করে মানুষের বাড়ি বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছেন, কিন্তু আপনারা যে ভিশন ডকুমেন্টকে বছরে 50,000-এর চাকরি দেবেন এই নিয়ে একটা শব্দ উল্লেখ করছেন না। আপনারা 340 টাকা মজুরি একটা শব্দ উল্লেখ করছেন না। আপনারা 200 দিনের কাজ একটা শব্দ উল্লেখ করছেন না। আপনারা 7ম বেতন কমিশন একটা শব্দ উল্লেখ করছেন না। আপনারা সবকা সাথ সবকা বিকাশ একটা শব্দ উল্লেখ করছেন না। সবকা সাথ সবকা বিকাশ মানে হচ্ছে বিরোধী দলের নেতা ধনপুর গেলে তার উপর আক্রমণ না। সবকা সাথ সবকা বিকাশ মানে হচ্ছে আগরতলা শহরের ওই সাংবাদিকদের দপ্তর আক্রমণ করে জ্বালিয়ে দেওয়া, আমাদের হেডকোয়ার্টার জ্বালিয়ে দেওয়া, কংগ্রেস ভবন জ্বালিয়ে দেওয়া, আমাদের কথা বললে পরে খয়েরপুরে মজলিশপুরে তাদের উপর আক্রমণ। এটা কি সবকা সাথ সবকা বিকাশ? এটা তো ভিশন ডকুমেন্টে লেখা ছিল না। হ্যাঁ, আমি বলবো, আমি কথা না বাড়িয়ে বলতে চাইছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি তো বাস্তবায়িত করতেই পারেনি। করেছে একটা জিনিস, এটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের পরিবর্তে বিজেপির মুষ্টিমেয় কিছু মানুষের বিকাশ। এটা আজকে রাজ্যের মানুষের চোখে পড়ছে, রাজ্যের মানুষের চোখে পড়ছে। আমি পরিষ্কার করে বলতে চাইছি, আজকে নতুন সংযোজন আমাদের ত্রিপুরা রাজ্যে, কথা বলা যায় না, কথা বললে পরে আক্রমণ। নতুন সংযোজন আজকে আপনি বিজেপি দল ছাড়া কোনো দল করতে পারবেন না, তাহলে আপনার উপর রাত্রেবেলা আপনার বাড়ির পুকুরের মধ্যে বিষ ঢেলে মাছ মেরে ফেলবে, রবার বাগান জ্বালিয়ে দেবে, আপনার ঘর জ্বালিয়ে দেবে। নতুন সংযোজন আজকে নতুন রাজ্যের মধ্যে এই অবস্থা তৈরি হয়েছে, মানুষ ভোট দিতে পারে না। লোকসভা নির্বাচনে 456টা পোলিং বুথে সেখানে রিপুল দিয়েছে। গোটা ভারতবর্ষে কোথাও নজির আছে? পৌর নির্বাচনে যা হয়েছে কোথাও নজির আছে? আমি জিজ্ঞেস করি, ভিলেজ কমিটির নির্বাচন একটা করতে পারলেন না রাজ্যের মধ্যে, এত ভয় কিসের নির্বাচনের মধ্যে? নির্বাচনে হার জিত থাকবে,
কিন্তু নির্বাচন করতে পারলেন না আপনারা। আপনারা গণতন্ত্রের স্লোগান দেন, আপনারা বলেন আপনারা পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, রাজ্যের দেশের সবচেয়ে বড় পার্টি, আপনাদের গণতন্ত্রের প্রতি তো ভয় কেন? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আলোচনার শুরুতে যেটা বলেছি, ওই তারা যে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে এনেছে, এই দুঃশাসকদের পরাজয় এবং নিশ্চিত, এবং রাজ্যের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত করেছে এই দুঃশাসকদের পরাজিত করে নতুন সূর্য রাজ্যের মধ্যে আনবে। এটা পরিষ্কার করে আমি এই আলোচনার শুরুতে বলে দিতে চাইছি। ঠিক আছে, যাব সুব্রত বাবুর কাছে। অনেকগুলো অভিযোগ আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অমল চক্রবর্তী করলেন, আপনার প্রতিক্রিয়া চাইব। নিশ্চয়ই একটা জায়গায় আমি মানে অমল চক্রবর্তী মহোদয়কে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাবো যে এটা যে যথার্থ কুরুক্ষেত্র হচ্ছে সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। কারণ কুরুক্ষেত্রে কিন্তু সমস্ত শক্তিগুলি একদিকে ছিল আর পাণ্ডব একদিকে ছিল। কাজে ন্যায় যুদ্ধটা হয়েছিল কৌরব বনাম পাণ্ডব, যেখানে কৌরবের শক্তিটা স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল যে অনেক বেশি। কাজে এবারও কুরুক্ষেত্রের যুদ্ধে সেই কৌরব পাণ্ডব যদি হয়, জয় অবশ্যই পাণ্ডবের হবে। এইখান থেকে আমি শুধুমাত্র একটা কথা বলি, এই যে কৌরব হিসেবে যারা বেরিয়ে এসছেন এখন, সিপিএম, কংগ্রেস কিংবা সিপিআই-এমএল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক বা আরো কিছু দল যদি থাকে এদের সঙ্গে, তো যারা এক প্ল্যাটফর্মে এসছেন, আমি শুধু একটা কথা রাজ্যবাসীর উদ্দেশ্যে জিজ্ঞেস করছি বিনম্রভাবে, 88 সাল থেকে 93 সাল পর্যন্ত এই সিপিএম সরকার কি স্লোগান তুলেছিল? গণতন্ত্র হত্যাকারী অত্যাচারী কংগ্রেস নিপাত যাক, স্লোগান তুলেছিল কিনা? কংগ্রেসের কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন, স্লোগান তুলেছিল কিনা? সেই সময়, সেই জোট সময়ে, কংগ্রেস সিপিএম এর কংগ্রেস এবং টিইউজিএস এর জোট সময়ে যে সমস্ত সিপিএম এর কিংবা বামপন্থী কমরেডরা নিহত হয়েছেন বা তাদের ভাষায় শহীদ হয়েছেন, যাদের শহীদ দিবস পালন করেন, সেই সমস্ত পরিবারগুলির প্রতি সিপিএম এর দায়বদ্ধতা, দায়িত্ব, এরা কি এইভাবে এড়াতে পারেন? তাদের কোনো কনসেন্ট আছে এই জুটে? তো ঠিক সেই রূপ 93 সাল থেকে 2018 সালের আগ পর্যন্ত কংগ্রেসের মুখ থেকে আমরা কি শুনতাম? চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। তাহলে তারা খুব স্বদেশী হয়ে গেল? স্বৈরতান্ত্রিক ফেসিবাদী সিপিএম নিপাত যাক যে কংগ্রেসীরা বলতেন, তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেল? প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সম্ভবত 98 সালের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা মাননীয় মানিক সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে উনার সরকারি আবাসে একটি মেয়ের নরকঙ্কাল পাওয়া গেছে এবং ওনাকে অভিযুক্ত করেছিলেন। এইগুলি কি এমনি এমনিতেই বলা হয়েছিল নাকি গট আপ ছিল? কাজী এইটা যেমন আমি জিজ্ঞেস করতে চাই। আর অমলদা কয়েকটা বিষয় বললেন। সপ্তম বেতন কমিশন, সরকারি কর্মচারীরা অবগত আছেন যে প্রত্যেকটা পে কমিশনের পর 1996 থেকে কেন্দ্র দেয় না, এর বেশি দেয়া সম্ভব না, এই কথা বলে বলে লাস্ট 2016-তে যেটা করেছিলেন 2.25 ফ্যাক্টর এরা দিয়েছিলেন, যেখানে 57 দেওয়ার কথা, সেই 2.57 ফ্যাক্টর না দিয়ে 32% ডিএ কিন্তু গায়েব করার চেষ্টা করেছিলেন সারা জীবনের জন্য, যেটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই 2.57 ফ্যাক্টর দিয়ে 32% ডিএ কে মার্জ করা হয়েছে আমাদের বেসিকের সঙ্গে। এটা হচ্ছে 7th বেতন কমিশনের একটা বিষয়। দ্বিতীয়ত, এই প্রথম হয়তোবা রাজ্যবাসী দেখছেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই 2.5 বছরের করোনা পিরিয়ডের পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ডিফারেন্স মাত্র 18%। আমি নিশ্চিতভাবে আবারও বলি, এই ডিএ ডিফারেন্স 1%ও থাকতো না, সেটাকে 0%-এ নামিয়ে আনা হতো যদি সেখানে করোনার মতন এই একটা পরিস্থিতি আমরা সম্মুখীন না হতাম। তৃতীয় বিষয়, রেগার মজুরি বেড়েছে, সেটা কিন্তু একবারও বলেননি। বলছেন যে 340 বলা হয়েছিল, সেটা কেন করা হয়নি? মজুরি বেড়েছে, চা শ্রমিকদের মজুরি বেড়েছে, চা শ্রমিকদের জন্য আবাস নির্মাণ করা হচ্ছে, বনবাসীদেরকে যারা আমাদের জনজাতি রয়েছেন তাদেরকে বনের অধিকার পাট্টা দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে পাট্টা বিলি করা হয়েছে সেখানে, কিন্তু সেইগুলি কিন্তু বলছেন না। এমবিবি এয়ারপোর্টের কথা বলছেন, অলরেডি আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে আমি বলছি, চিটাগাং পর্যন্ত আগরতলা থেকে বিমান চলাচলের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে অ্যাপ্রোচ গেছে এবং খুব সম্ভবত আমরা আশাবাদী আগস্ট মাসের মধ্যেই সেই বাংলাদেশের সঙ্গে বিমান চালু হয়ে যাবে, এটা আমরা আশাবাদী।
তো এই ইনিশিয়েটিভগুলো যেখানে নেওয়া হচ্ছে সেখানে ওনারা বলছেন নেই নেই নেই। আসলে 25 বছর ধরে যারা রাজ্যে একটা নৈরাজ্য কায়েম করেছিলেন, আমাদেরকে নাইরাজ্যের বাসিন্দা করে দিয়েছিলেন, আর যারা বিরোধী দল করার কারণে বাড়িঘর ছাড়া, যারা বিরোধী দল করার কারণে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত হয়েছেন, যাদেরকে রাজ্য ছেড়ে যেতে হয়েছে, তাদের জন্য একবারও ভাবলেন না। তারপর আবার বলছেন যে এই কুরুক্ষেত্রের মহারণ কৌরবদের জয় হবে, বলছেন পাণ্ডবদেরই জয় হবে। ভারতীয় জনতা পার্টি একা লড়াই করছে, রাজ্যের আপামর মানুষ যেমন ভাবে কুরুক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সমস্ত শুভ শক্তি ছিল, সেই রাজ্যের আপামর শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে এই রাজ্যে আবার প্রতিষ্ঠিত করবে। সঞ্চালক সাহেব, আমি তো স্টপ ওয়াচ দিতে পারবো না, কিন্তু সময় নিয়ে অন্তত মানে শাসক দলকে বেশি সময় দিলে তো আমরা বিরোধী দল হিসেবে এমনিতেই তো বিরোধী দল আক্রমণের মুখে আছি। প্রত্যেককে যথেষ্ট না, সময় বিরোধী দেওয়া দল তো হবে। আমরা এমনিতে আমি সঞ্চালক সাহেবকে অনুরোধ করব, আপনার শাসক দলের যিনি আমাদের মুখ্য প্রবক্তা বলেছেন স্বাভাবিকভাবেই গোটা তথ্য ওনারাতে থাকার কথা, কিন্তু আজকে কেন বিজেপি দল একলা হয়ে গেল? কেন বিজেপি দল একলা হয়ে গেল? বিজেপি দলকে সবাই ছেড়ে যাচ্ছে কেন, পালাচ্ছে কেন? একটা টার্মের মধ্যে 7 জন 8 জন বিধায়ক বেরিয়ে গেল, কি ব্যাপার? লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার কথা। বলছে, গর্ব করে বলছে আমরা একলা লড়াই করব। কেন আইপিএফটি দলের সাথে যখন আপনারা জোট করলেন তখন আপনাদের কোনো মানে কি বলবো আমি, তখন আমি শব্দটা বললে কিভাবে ক্যামেরার সামনে আপনারা কিভাবে নেবেন, তখন নৈতিকতা ছিল না, মূল্যবোধ ছিল না। গোটা দেশে আপনারা এনডিএ নামে লড়াই করছেন, কোন জায়গার মধ্যে কি দল করছেন, কোথায় গিয়ে কাকে ভাঙছেন, কোথায় গিয়ে কাকে ভাঙাচ্ছেন, সব সময়ের অভাবে আমি এখানে তথ্য দিতে পারবো? আর আজকে রাজ্যের মধ্যে যখন গণতন্ত্র রক্ষার জন্য বেশ কিছু দল একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে লড়াই করছে, আপনাদের এত মায়া কান্না কেন? আপনাদের মুখ্যমন্ত্রী তো বললেন এতে কিছু যায় আসে না, তাহলে এত মায়া কান্নাটা কেন? আমি তো জিজ্ঞেস করি এত মায়া কান্না কেন? কি এমন ঘটনা ঘটে গেল আপনাদের? আপনারা যেখানে বসছেন শুধু কংগ্রেস সিপিএম, এত কি ব্যাপার? আমরা তো পরিষ্কার বলছি, আমাদের কথার মধ্যে কোনো দ্বিচারিতা নেই, আমরা পরিষ্কার বলছি বিজেপি গত 5 বছরে রাজ্যের মধ্যে যেসব ঘটনাক্রম করছে সেটা গোটা ত্রিপুরা রাজ্যে নজিরবিহীন। কোনোদিন এমন ঘটনা ঘটেনি ত্রিপুরা রাজ্যে যে একটা টার্মের মধ্যে বিধানসভা থেকে 6 থেকে 7 জন এমএলএ কে পদত্যাগ করতে হয়েছে, এমন ঘটনা ঘটেনি। আপনারা সুশাসনের স্লোগান দিচ্ছেন, আপনাদের ঘরের মধ্যে একটা টার্মের মধ্যে মুখ্যমন্ত্রী পাল্টে গেল, আপনারা মানুষকে স্পষ্টীকরণ দিতে পারলেন না কেন মুখ্যমন্ত্রী পাল্টালো। আপনাদের সভাপতি কবার বদল হলো, আপনারা মুখ্যমন্ত্রী করার জন্য চেয়ার নিয়ে মারামারি হচ্ছে, ক্যামেরার মধ্যে সাংবাদিকরা দেখছে, আপনারা স্পষ্টীকরণ দিলেন না কেন এখানে ক্যামেরা নিয়ে এখানে চেয়ার নিয়ে মারামারি হচ্ছে। তা আপনাদের ঘরের মধ্যেই তো চলছে দুঃশাসন, কি সুশাসন দেবেন আপনারা জনগণকে? ঘরের মধ্যে শান্তি নেই আপনাদের ঘরের মধ্যে প্রতিদিন ঝগড়া, এটা তো ক্যামেরা অন দ্য ক্যামেরা আমরা দেখেছি। আর আপনারা গল্প শোনাচ্ছেন, আমি তো পরিষ্কার বলছি আপনারা কেন ভিশন ডকুমেন্টকে ভিত্তি করছেন না? ভিশন ডকুমেন্টকে ভিত্তি করে কথা না বলে শুধু সিপিআইএম এর 25 বছর, আরে সিপিআইএম এর 25 বছরে দুটো মেডিকেল কলেজ হয়েছে, সিপিআইএম এর 25 বছরে ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা যে আইন কলেজের গল্প বলছেন, এটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা কলেজের মধ্যে স্থাপিত হয়েছে। ফরেন্সিক ইউনিভার্সিটি বলছেন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা বিল্ডিং এ স্থাপিত হয়েছে। এই যে বিজ্ঞান গ্রাম উদ্বোধন করেছেন, বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা ভিত্তিপ্রস্তর। এই যে ওরাল পোলে লাইট লাগাচ্ছেন, বামফ্রন্ট আমলে তৈরি করা ওরাল পোল। আপনারা যে বলছেন ডাক্তারি মেডিকেল সিট বাড়িয়েছেন, নার্সের সিট বাড়িয়েছেন, সবগুলো বিল্ডিং সবগুলো প্রতিষ্ঠান বামফ্রন্ট আমলে তৈরি। আপনারা যে স্কুলের কথা বলছেন, কলেজের কথা বলছেন, নতুন কোন একটা ইট স্থাপন করে এটা বিল্ডিং তৈরি করতে পারেননি। সব বামফ্রন্টের এগুলো উদ্বোধন করতে করতেই তো আপনাদের 5 বছর কেটে গেল। বামফ্রন্টের আমলে তৈরি করা জিনিস ফিতা কাটতে কাটতেই তো আপনাদের 5 বছর চলে গেল। আর কি করেছেন বললাম তো। এতই যদি আমি একটা কথা জিজ্ঞেস করি প্রবক্তা সাহেবকে, আপনি নিজেও তো শিক্ষক মানুষ, এতই যদি কাজ হয়ে থাকে তাহলে আপনারা বিরোধী দলকে তো আক্রমণ করছেন কেন? মিটিং করতে গেলে বাধা দিচ্ছেন কেন? সভা করতে গেলে বাধা দিচ্ছেন কেন? খয়েরপুর জিরানিয়াকে বদ্ধভূমি পরিণত করে রেখেছেন কেন? কেন শান্তির বাজারের অফিসটা আমাদের খুলতে দেন না? কেন কমলপুরের অফিসটা আমাদের খুলতে দেন না? কেন আপনারা আমরা যখন মানুষের কাছে যাই আপনারা গিয়ে বাধা দেন? আমরা মানুষের কাছে যখন জনসংযোগ করতে যাই আপনাদের এত ভয় কেন? পরিষ্কার বলছি, আপনারা বুঝেছেন যে আপনাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্স মানুষ গ্রহণ করছে না। যদি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, যদি মানুষ বুতাম টিপতে পারে, আপনাদের পরাজয় নিশ্চিত। তাই বুতাম টিপার ক্ষেত্রে আপনারা মানুষকে আটকান, মানুষকে ধমকান, যেটা উপনির্বাচনে স্বয়ং মুখ্যমন্ত্রীকে জয়ী করার ক্ষেত্রে আপনাদের করতে হয়েছে। বিশালগড় থেকে লোক এনে কাছারিপট্টিতে ভোট করাতে হয়েছে। আগরতলার সাংবাদিকরা সেগুলো এখনো ফুটেজ আছে, আমি অনুরোধ করবো ফুটেজগুলো যদি সুযোগ হয় ওই উপনির্বাচনে আপনারা যে ক্যামেরায় দেখিয়েছেন এগুলো একবার দেখান, একবার ফুটেজটা দেখান না। 2018 সালের নির্বাচনে কুমারঘাট আগরতলা এসে অমিত শাহজি যে বলেছিলেন 3 তারিখ শপথ, বিকালবেলা 7ম বেতন কমিশন, একবার দেখতে চাই
চাই, একবার দেখতে চাই নরেন্দ্র মোদী সাহেব যে বলেছেন আমাদের রাজ্যে আসলে প্রথম 1 বছরে 50,000-এর চাকরি দেবেন, একবার ফুটেজগুলো দেখান না, আমরা দেখি প্রবক্তা সাহেবকে সাথে নিয়ে। এই গল্পগুলো আজকে বাস্তবে পরিণত হওয়ার বদলে ফানুস ফুটু হয়ে গেছে, এটা বুঝতে পারছে। তার জন্যই ভোট আটকানো, তার জন্যই ওই ভোট কেন্দ্রে বাধা দেওয়া, তার জন্যই লোকসভা নির্বাচনে 456টা বুথে পুনর্নির্বাচন। তাই আমি অনুরোধ করব এই গণতন্ত্র হরণের বিরুদ্ধে, এই দুঃশাসনের বিরুদ্ধে এ রাজ্যের মানুষ দল মত ঝান্ডা সমস্ত বাদ দিয়ে আজকে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলেছে, এবং সমস্ত অংশের মানুষ কাছে আমরা আবেদন থাকবে, যার ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, ঝান্ডা যাই হোক, এই বিজেপির বিরুদ্ধে আজকে ভূমিকা গ্রহণ করতে হবে। এই দুঃশাসকদের ত্রিপুরা থেকে না সরালে আমাদের রাজ্যের মানুষের মুক্তি ঘটবে না, এটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো দ্বিধা নেই। অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকবে। নির্বাচন আসন্ন, এক দল আরেক দলের বিরুদ্ধে নানাবিধ ইস্যুকে কেন্দ্র করে অভিযোগ করবেন, এটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি। এই মুহূর্তে অমলবাবু আরো কিছু অভিযোগ করলেন শাসক দলের বিরুদ্ধে, অবশ্যই জবাব দেবেন সুব্রত চক্রবর্তী, মুখ্য প্রবক্তা। দেখুন, একটা বিষয় মানে খুব আশ্চর্য হয়ে যায় আমি, কখন যেন সিপিএম বলে দেবে যে ত্রিপুরা রাজ্যের জমিটাও আমাদের, আমরা কিনে দিয়েছি জমিটা। আরে 35 বছর ক্ষমতায় ছিলেন, কয়েকটা বিল্ডিং তো করবেন, এটা তো স্বাভাবিক ঘটনা। 35 বছর ক্ষমতায়, শুনুন না আমি বলছি 35 বছর ক্ষমতায় ছিলেন, 35 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু সেখানে আপনি জিনেটের কথা বলছেন, মেডিকেল কলেজ, জিনেটকে 5 কোটি টাকা করে 3 বছর দিয়েছিলেন, 54 কোটি টাকা ফি হয়েছে এখন জিনেটের। এই কলেজে ফি স্ট্রাকচারটা কে বাড়িয়েছিল? কে? আপনারা বাড়িয়ে গেছিলেন। বর্ধমান ফার্মা কেলেঙ্কারিতে সব নকল ঔষধ বন্ধ হয়ে যাওয়া কোম্পানি, সেটাকে আমি বলছি, আপনি যখন বলছিলেন আমি কোনো কথা বলিনি। ঠিক আছে, রোজভ্যালি কেলেঙ্কারি আমি প্রসঙ্গে আসছি। রোজভ্যালি কেলেঙ্কারিতে 5,000 কোটি টাকা নিয়ে প্রায় 14 লক্ষ ত্রিপুরার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুনুন, আপনি যখন বলছেন, আপনার সঙ্গে কথা বলিনি, আপনি যদি শুনতে চান তাহলে বলুন। না, আমিও বলবো। তাহলে প্রসঙ্গ কি পাল্টাচ্ছি? আমি বলেছি আমি স্বীকার করব না। কি স্বীকার করব? মেডিকেল কলেজ কার আমল হয়েছে? মেডিকেল কলেজ কোনটা আপনাদের আমল হয়েছে? জিনেটকে তো আপনারা পাত্তারি গুটিয়ে এদেরকে লুটে পুটে যেতে সাহায্য করেছেন আপনারা, লুটে পুটে যেতে 54 কোটি টাকা দিয়ে ইজারাদার হয়েছিলেন আপনারা, কিন্তু এদেরকে পাত্তারি গুটিয়ে চলে যেতে এদেরকে সাহায্য করেছেন আপনারা। এটা অন্যায় করেছে আপনাদের সময়, আপনাদের সময় বিশ্ববিদ্যালয় হয়েছে কার আমলে? আপনি আমাদের আপনি আমাদের বিষয়ে কথা বলছেন তো, আমাদের দলীয় বিষয়টা আমরা বুঝবো, আপনি এত কনসার্ন কেন আমি বুঝতে পারছি না। আপনাদের আমলে পরিমল শাহ খুন হয়েছেন, বিমল সিনহা খুন হয়েছেন, মধুসূদন শাহ খুন হয়েছেন, আমাদের শ্যামহরি শর্মা খুন হয়েছেন, এসডিএম সুকাম দেববর্মা অফিসের মধ্যে খুন হয়েছেন। এইগুলি ছিল আপনাদের সুশাসন, এইগুলি ছিল সুশাসন। 2016 থেকে 18 পর্যন্ত আমাদের 7 জন কার্যকর্তাকে, নিশিকান্ত চাকমা, চাঁদমোহন ত্রিপুরা, গড়হরি মৌসুম সহ 7 জনকে আমাদের নির্মমভাবে আপনারা খুন করেছেন। এটা ছিল সুশাসন। 66% আপনারা রেখে গেছেন ত্রিপুরার দারিদ্র সীমার নিচে লোক। 35 বছর রাজত্ব করে 66.7 থেকে 67% সেটা ছিল। এইটা আপনাদের সুশাসন ছিল। ভয়ও আপনারা সব জব কার্ড দিয়ে একটা লুটের রাজত্ব তৈরি করার জন্য প্রতিটা ব্লকে কেলেঙ্কারি রাজত্ব তৈরি করেছিলেন, সেটা আপনাদের সুশাসন ছিল। আর আজকে বলছেন যে সুশাসন নেই, কিসের নিরিখে বলছেন? এত সুশাসন থাকলে আক্রমণ করছেন কেন? রাজনৈতিক দলগুলোকে কাজ করতে দিচ্ছেন না? আক্রমণের কোনো বিষয় নেই। রাজনৈতিক দলগুলি কাজ করছে, মানুষ ভোট দেবে। আমি আপনাকে বলি, মিডিয়ার কথা বলছেন তো কি হলো এই আমলে? হলো না? মিডিয়ার কথা বলছেন? বলছি তো। আমি বলি আপনাদের 2013 সালে, আমি আপনাকে বলি আপনাদের 2013 সালে 18 সালের আগে আপনাদের যে নির্বাচনী ইস্তেহারে পরিষ্কার বলেছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে সম্পূর্ণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আপনারা বলেছিলেন ইস্তেহারে, সেটা আপনারা খুলে দেখুন। 2 নম্বর বিষয়, আপনারা যে বিজ্ঞাপন নীতি চালু করেছিলেন, আপনাদের 25 বছরে 58 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, সেই ইতিহাস আমাদের কাছে আছে। আপনারা যে বিজ্ঞাপন নীতি চালু করেছিলেন,
সেই সাংবাদিক আগরতলা চ্যানেলগুলো আমরা সংবাদপত্রের বন্ধ জন্য করে দেইনি। তার মধ্যে 24% শুধুমাত্র একটা পত্রিকাকে, আপনাদের পত্রিকাকে দেওয়ার জন্য আপনারা রিজলিউশন নিয়েছিলেন কিসের ভিত্তিতে? আমরা তো সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করছি, সাংবাদিকদের পেনশন আমরা 10,000 টাকা করেছি, তাদেরকে আমরা আইডেন্টিটি, তাদের অ্যাফিলিয়েশন দিচ্ছি। মানুষ যদি অভিজ্ঞতার নিরিখে দেখে ভালো হয়েছে আপনাদের ভোট দেবে। আমার বক্তব্যটা হচ্ছে সুব্রত বাবুর কাছে, আমি অনুরোধ করবো, বিতর্কে যেতে চাইছি না, আমার অনুরোধ হচ্ছে আপনি স্পষ্টীকরণ দিন। যদি আপনারা এত ভালো কাজ করেন, মানুষকে যদি আপনারা স্যাটিসফাইডই করতে পারেন, তাহলে মানুষের কাছে বিরোধী দলগুলোকে যেতে আপনারা বাধা দিচ্ছেন কেন? বিরোধী দল তো যাচ্ছেন প্রতিদিন রাজ্যে, এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি তথ্য দিয়ে বলছি, এটা হচ্ছে বিরোধীদের একটা ষড়যন্ত্র রয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যে এরা মানুষের কাছে যেতে পারছে না। আমি প্রত্যেক রাজ্যের সচেতন গণতান্ত্রিক মানুষকে আমি জিজ্ঞেস করছি, আপনারা প্রতিদিন দেখান না, গত 2-3 বছর ধরে আপনারা দেখছেন সিপিএম মিছিল করছে, মিটিং করছে, বিভিন্ন জায়গায় সভা করছে, কিন্তু তারপর সভা করে বলছেন আমাদের সভা করতে দেয় না, মিছিল করছেন করে বলছেন যে এখানে গণতন্ত্র নেই, কথা বলতে পারছি না, কথা কিন্তু বারবারই বলছেন। এইভাবে মানুষকে এত বোকা ভাবার কি কারণ রয়েছে? মানুষকে আমি তো বলছি, আমি আপনার কথা একমত, মানুষকে বোকা ভাবেন না। আমরা তো বোকা ভাবি না, আমরা নরেন্দ্র মোদীজি আমাদের নির্বাচন ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। শুনুন, জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এবার আবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করবেন, এবং এরা যেহেতু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রয়েছেন, মোদীজি যেভাবে কাজ করেন রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করে যে আমরা জনতার জন্য কি করতে পারলাম, আমি নিশ্চিত রাজ্যের যে কোনো মানুষ যদি এখন একবার বিবেচনা করেন যে গত 5 বছরে আমি কি পেয়েছি, 1টা 2টো 3টে থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত আপনারা আত্মবিশ্লেষণ করুন যে আপনার কি কি ছিল না। এই রাজ্যে 3 লক্ষ প্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আপনাদের সময় তো ছিল, সেই 2014 সাল থেকে শুরু হয়েছে। ছিলেন ক্ষমতায়, কাগজটা আনুন না সামনে। আমি বলছি এগুলো আনতে এত ভয় কেন? 10,323 বলছেন তো, আমি বলছি 10,323 আমি বলছি 10,323 নিয়ে আমি কথা বলছি। ঠিক আছে, 10,323 সিদ্ধান্ত করবে। আমি বলছি 10,323 আপনি প্রশ্ন যেহেতু তুলছেন আমি বলছি, আমি প্রশ্ন তুলিনি, জনগণ প্রশ্ন তুলছে, আমি কেন প্রশ্ন তুলবো? তার জন্যই তো আপনার মাধ্যমে আপনাকে পরিষ্কার আমিও জিজ্ঞেস করছি, আপনারা যদি সব করে থাকেন তাহলে আমিও বলছি মানুষকে ভয় পাওয়ার কিছু নেই, মানুষকে ভয় পাওয়ার কিছু নেই। 10,323 শুনুন, যেটা বলছেন বলে শিফট করবেন না, বলে শিফট করবেন না, মানুষকে যেটা জানতে চাইছেন 10,323 আমি ক্লিয়ার বলছি, থাকলে মানুষ কিছু শুনতে পাবে না। আমি একেবারে স্পষ্ট করে বলি, 10,323 এর বিষয়টা মাঝখানে যেহেতু এসছে আমি স্পষ্ট করে বলি 10,323 কি হয়েছিল। লোয়ার কোর্টে প্রথম যখন কেস হয়েছিল, আমি বলছি, মুখ্যমন্ত্রী আমাকে বলতে দিন, আপনি আমাকে বলতে দিন, আমি পরিষ্কার বলছি 10,300 হবে না বানিয়ে বলছি না, আপনি আমাকে চ্যালেঞ্জ করুন, আমি যা বলবো আপনি চ্যালেঞ্জ করুন, দেখেন না ফুটেজ, আমাকে চ্যালেঞ্জ করুন, আমি বলছি আপনাকে আগে শুনে নিন, আপনাদের কৃতকর্মের ফলে আমার রাজ্যের মানুষের যে চরম দুর্ভাগ্য তৈরি হয়েছে সেটা রাজ্যের মানুষকে আবারও আমি মনে করিয়ে দিতে চাই যে লিখিত প্রতিশ্রুতি গল্প করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি বলছি আমি আবারও বলছি 10,323 ইস্যুতে প্রথম যখন ইস্যুটা এলো তখন লোয়ার কোর্ট বলেছিল যে এখানে গন্ডগোল হয়েছে, যারা চাকরির জন্য মানে উপযুক্ত তাদের জনপঞ্চাশে দেওয়া হয়নি। আরে ইতিহাসটা কেন শুনতে আপনার শরীরে গা জ্বালা করছে কেন? কি বলেছেন এটা বের করুন না। হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন যে আমি জনপঞ্চাশকে চাকরি দেব না, আপনি মুখ্য প্রবক্তা চাকরি বলে হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন। হাইকোর্ট বললেন যে চাকরিগুলি অবৈধ হয়েছে, অসাংবিধানিক হয়েছে, শব্দগুলি ব্যবহার করলেন। এবার করলেন কি সুপ্রিম কোর্টে গেলেন, তার মাঝখানে ইচ্ছে করলে সেই সময় তদানীন্তন
মুখ্যমন্ত্রী করবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় তাদের একটা হিল্লে করতে পারতেন, না করে সুপ্রিম কোর্টে গিয়ে আরো 2 বছর সময় নিয়ে যখন সুপ্রিম কোর্ট এই ফাইনাল গল্প ভার্ডিক্ট দিল গ্রহণ করবে না রাজ্যের তাদেরকে মানুষ, এই পলিটিক্যালি গল্প গ্রহণ ব্যবহার করবে করার না। জন্য একটা অস্ত্র হিসেবে তাদেরকে ব্যবহার করতে শুরু করলেন। ঠিক আছে, আমরা যেটা সুব্রত। কমিটমেন্ট করেছিলাম 10,323 নিয়ে, আমরা চেষ্টা করেছি, আমরা 2 বছর এক্সটেনশন দিয়েছি 10,323 কে, মানে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে তাদের কাছে আপিল করেছি সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেছেন আপনারা না? আপিল সুপ্রিম কোর্ট করেছি, আলোচনার জায়গা। আপিল করেছি, আপনারা বললাম। আলোচনা করতে পারেন সুপ্রিম কোর্টের সঙ্গে আপনারা কি মনে আপিল করেন? করেছি। সুপ্রিম কোর্ট আপনাদের কেন নাকি? আমি কি বললাম? আপনি বলছেন সুপ্রিম কোর্টের সাথে আলোচনা সুপ্রিম কোর্টের করেছেন, সঙ্গে মানে আপিল আপনি করেছি। কি বলছেন আপনি? আপিল করেছি বললাম আমি, আপিল না, করেছি, পরিষ্কার বলেছেন, এবং আপনি সেই repeat করুন। সেই আপনি সঙ্গে বলছেন আলোচনা করে দিয়েছেন 2 বছর। আরে অদ্ভুত কাণ্ড। সুপ্রিম 323 কে আলোচনা করে 2 বছর বাড়িয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের সাথে। সুপ্রিম কোর্টে কি আমরা আলোচনা ইস্যুতে হয় না? আমরা ইস্যুতে আছি সুব্রত বাবু, না please, না, আপনি আমরা আপনি ইস্যুতে না, আছি। আমি সঞ্চালক সাহেব বলবো, আপনি মুখ্য প্রবক্তা, আমি বলছি আপনি দায়িত্বশীল লোক শাসক দলের। আমি তাই তো বলছি। কারণ দায়িত্বশীল লোক হলে না, আপনার সুপ- হাতের মধ্যে ভিশন ডকুমেন্টটা রাখতে হবে, ছাপা নিয়ে আসুন, হ্যাঁ। এটা বের করুন। এটার মধ্যে কি বলা আছে আপনার- এটা বেশি আলোচনা হোক না। আপনার ভিশন ডকুমেন্টে যা ঠিক আছে। বলা হয়েছে আপনি একটা ঠিক আছে, সেগমেন্ট আমরা- বলুন না কোনটা হয়নি। আমি প্রশ্ন তুলবো, কোনটা হয়নি আমি আপনি বলুন না। প্রশ্ন তুলবোই। কৃষি ক্ষেত্রে যতগুলি কাজ হয়েছে ত্রিপুরা রাজ্যে কৃষি এবং কৃষি বিষয়ক যে মন্ত্রক হয়েছে, রয়েছে, বছরে 50,000 সর্বোচ্চ চাকরি, কাজ, এক বছরে 50,000 চাকরি সর্বোচ্চ হয়েছে। কাজ হয়েছে। 50,000 চাকরি আপনি- হয়েছে। আপনি সেলফ হেল্প গ্রুপ আগে আমি বলছি বলছি, হয়েছে। আমি চাকরি কি বললো? এই হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বলেছে ঘুমাকে চালান। আমি হিন্দি বলতে পারি না, আমি ডায়লগটা বলতে পারবো না। যদি না আসি লোকসভা নির্বাচনে আমাদের ভোট দেবেন না, এটা বের করুন না। আমি তো বলছি সঞ্চালক সাহেবকে, আপনাদের পিসি কে বলুন একবার চালাতে এটা। সঞ্চালক সাহেব যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছিল, ঘুমাকে চালানা, লোকসভায় ভোট দেবেন না যদি 10,323 কে আমরা না করতে পারি। অমিত শাহ বলেছে 3 তারিখ শপথ, 4 তারিখ সপ্তম। একবার চালান, দেখি না, আমি একবার দেখতে চাইছি। এটার উত্তর না দিয়ে আপনি সপ্তম বলছেন তো আমি বললাম। না না, এটার উত্তর না দিয়ে 10,323 হলো। এটার উত্তর না দিয়ে আপনি ল 10,323 ইউনিভার্সিটি হলো। আর এইসব সিট বাড়িয়েছেন, এইসব বললে হবে না। যা বলে এসছেন না, আপনি মানুষের যা কাছে বলবেন বলুন। সেটাই হবে। না, আমি বলছি না, এটা তো- জনগণ, এটা তো- জনগণ। এটা তো অধ্যত্ত যে আমি যা বলবো সেটাই হবে। আমি না। জনগণ বিচার আমি করবে, অমিত শাহের কথা জনগণ বলছি, বিচার হেমন্ত করবে, বিশ্ব শর্মার কথা জনগণ বলছি। বিচার করবে। সুব্রত দা প্লিজ আমার কথা বলছি না, হ্যাঁ। আমি কোট করে বলছি, অমিত শাহের কথা বলছি, মাননীয় অমিত শাহ। আমিও তো তাই বলছি। আমি হেমন্ত আমিও বিশ্ব তো শর্মার তাই কথা বললাম, বলছি, আমিও তো তাই আমি নরেন্দ্র বললাম। মোদীজির ঠিক আছে, কথা দুজনের বলছি। কাছেই অনুরোধ, আমি কিন্তু দুজনের কাছেই একবারও আমার অনুরোধ, কথা please, বলছি না, আমি কোট please, করে আমরা না, ইস্যুতে সঞ্চালক থাকি। সাহেবকে বলবো। আমরা please ইস্যুতে আমার থাকি। প্রতিশ্রুতির কথা বলছি না, আমি বারবার বলছি দেশের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে গেছিলেন, দেশের আমাদের উত্তর পূর্বের যিনি নেডার চেয়ারম্যান আসামের মুখ্যমন্ত্রী উনি কি বলে গেছিলেন, তৎকালীন এখন ভদ্রলোক মারা গেছেন, সরি আমি বলতে আমার নাম বলতে লজ্জা ঠিক আছে, লাগছে। অমল বাবু, ইতিহাসটা না, না, মানুষ জানে। ইতিহাস জানে, ইতিহাসটা মানুষ জানে। এটার জবাব তো আজকে দিতে হবে কুরুক্ষেত্রে। ঠিক আছে, কুরুক্ষেত্রেই জবাব চাওয়ার জন্য তো আমি এসেছি, নাহলে তো আপনার ডাকে আমি আসতাম না। সিদ্ধান্ত মানুষ গ্রহণ আমি যখন করবে। শুনেছি যে এখানে আপনি শাসক দলের লোক থাকবে, আমি তো মানুষের কাছে জবাব চাওয়ার জন্যই এখানে এসেছি, নাহলে আমি সময় নষ্ট করে এখানে আসবো কেন, মানুষের কাছে যেতে পারতাম। ঠিক আমি আছে, তো জবাব চাওয়ার জন্য এই এসেছি। মুহূর্তে যে বহু চর্চিত বিষয়গুলো আছে আমরা সেগুলো নিয়েও একবার আলোচনা করি। যদি এভাবে আপনারা দুজনে একসাথে বলতে থাকেন মানুষ কিছুই শুনতে পাবে না, বুঝতে পারবে না। আমরা একটু ইস্যুতে আসি। এই যে আমরা যখন ফিল্ডে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, কিংবা যখন লাইভ আমরা অডিয়েন্সের ফোন নিয়ে টক শো করি, তখন কিছু মানুষ বলে, এটা তাদের বক্তব্য, যে যখন আমরা জিজ্ঞাসা করি পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, আপনি কি চাইছেন, কিসের ভিত্তিতে, তখন একটা অংশের মানুষ এমনটা বলছেন যে 25 বছরের সরকার সামাজিক ভাতা 2,000 টাকা করতে পারেনি, কিন্তু 5 বছরের সরকার সেটা করে দেখিয়েছে। তো মানুষ কাকে বিশ্বাস করবে? এই প্রশ্ন আমি আপনাকে বলি, আপনি যারা বাদ গেল, কত ভাতা প্রাপক বাদ গেছে জানেন? এখন বললে পরে সুব্রতবাবু বলবেন দুতলা দালান ওলাকে বামফ্রন্ট ভাতা দিয়েছে। একটা উদাহরণ আমি বলছি তো, একটা যদি উদাহরণ এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা যদি এরকম হাজির করতে পারেন যে বাদের বিষয়টা তো কথাটা আমাকে বলি তো, আপনি আমার সাথে চলুন, আপনি আমার সাথে চলুন, কালকে যদি আমি আপনার যদি কর্তৃপক্ষ পারমিট করে এরকম ভাতা প্রাপক বাদ গেছে এরকম 50,000-এর উপর, তাদের কাছে আমি নিয়ে যাব, তারা চোখের জল ফেলছে, তারা বলছে আমার 85 বছরের বৃদ্ধ আমার বাড়ির ভাতা বাদ দিয়ে দিল শুধুমাত্র আমি লাল ঝান্ডা করি বলে, শুধুমাত্র বিজেপির মিছিলে যাই না বলে ভাতা বাদ দিল, 50,000-এর উপর ভাতা বাদ দিল। বিজেপির মিছিলে আসতে হয় না, কারণ কিছু পেতে গেলে সেটা আপনাদের সংস্কৃতি ছিল, চাঁদা দিতে হবে। এখন বিয়ে বাড়িতে পর্যন্ত টাকা দিতে বিজেপিতে হয়, নেই সেটা। বিয়ে বাড়িতে টাকা দিতে হয়। আমরা ইস্যু নিয়ে মন্ডল একটু আলোচনা পারমিশন করি। ছাড়া এখন রাস্তা করা যায় না, ঘাট করা যায় না, রেশন শপে জিনিস পাওয়া আপনি যায় না। কোত্থেকে গল্প নতুন নাম বলছেন? মন্ডল, আমি তো বলছি নতুন নাম এটা কি ত্রিপুরা। ত্রিপুরার গল্প বলছেন ত্রিপুরার নাকি? গল্প, না, ত্রিপুরার চীনের গল্প গল্প বলছেন, ত্রিপুরার ভিয়েতনামের গল্প বলছেন? নতুন গল্প মন্ডল, এখন নতুন শব্দ, ভয় পায় মন্ডল শুনলে। মন্ডল শুনলে মানুষ এখন ভয় পায়। মন্ডলের পারমিশন ছাড়া এখন বাজারে যাওয়া যায় না, ক্লাবের সেক্রেটারি করা যায় না, বাজারের সেক্রেটারি করা যায় না। আপনারা যারা শুনছেন দেখছেন, মন্ডল আপনাদের অভিজ্ঞতা কি তা বলে আপনাদের পারমিশন নিয়ে বাজারে যেতে হয়? বলছি জনগণকে আপনারা দেখুন কিভাবে আপনাদেরকে বিভ্রান্ত করছে। কেবল
কেবল চ্যানেল যে চলছে, কেবল টিভি কে চালাবে মন্ডল ঠিক করে দেয়। বলছি তো, দায়িত্ব নিয়ে বলছি, কোন পাড়ায় কে কেবল চালাবে মন্ডল ঠিক করে দেয়। মন্ডলের অনুমতি না থাকলে কেবল চালানো যায় না, মন্ডলের অনুমতি না থাকলে টিভি স্টুডিও চালানো যায় না, মন্ডলের অনুমতি না থাকলে বাজার কমিটি হয় না, মন্ডলের অনুমতি না থাকলে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট হওয়া যায় না। আমি বলে যাচ্ছি, আপনাদের সময় পুজো করতে গেলে আপনাদের পারমিশন নিতে হতো। প্লিজ, মানুষের প্রশ্নের কিছু উত্তর আমরা চাই, অবশ্যই দুজনের কাছ থেকেই চাইবো, শাসকের কাছ থেকেও আমরা চাইবো, বিরোধী যারা আছেন তাদের কাছ থেকেও চাইবো। মানুষের যে বক্তব্য সেগুলো আমরা তুলে ধরার জন্য এখানে বসছি। তো মানুষের বক্তব্য, 2 বছরে 2000 টাকা ভাতা হয়েছে, 5 বছরে অমলবাবু বললেন অনেকের ভাতা কেটে দেওয়া হয়েছে। এটাও ঠিক, এই অভিযোগটা আমরা অনেকখান থেকেই পেয়েছি। আমরা যখন ফিল্ডে যাই তখন বাম নেতৃত্বরা এই ধরনের একাধিক অভিযোগ করেছেন যে ভাতা কেটে দেওয়া হয়েছে। পাল্টা একাংশ সচেতন নাগরিক এই প্রশ্নটাও করেছে যে যদি ভাতা কেটে দেওয়া হয়, এই অভিযোগটা যখন করছেন আপনারা, একটিও কি মামলা করেছেন, আদালতে গেছেন কি, এই ধরনের প্রশ্ন আসছে, কি বলবেন? আমি আপনাকে বলি, পাম্প অপারেটর ব্লক কাজ করে সবার চাকরি খেয়ে নিয়েছে। কি অন্যায়? অন্যায় হচ্ছে বিজেপির মিছিল, বিজেপি করে না, হাইকোর্টে গেছে, 40 জনকে বিডিওকে বাধ্য করেছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। প্রশ্নটা হচ্ছে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় কেটে গেছে। যারা, আপনি সঞ্চালক সাহেব জানেন, ভাতা প্রাপক যারা, তারা সমাজের কোন শ্রেণীর মানুষ, তাদের পক্ষে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় কোর্টের কাছে আসা কতটা অসুবিধা। আর আজকের সময়ে দাঁড়িয়ে যখন মন্ডলের আপনারা সহযোগিতা করতে বাজারে পারছেন। আসা যায় না, হ্যাঁ সহযোগিতা, সাহস করে মামলা করতে চায় না। মামলা করলে রাত্রেবেলা তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে শুধু মামলা করেছে বলে। এই আমলে মামলা হলে পরে আপনি বাড়িতে থাকতে পারেন, গিয়ে মারছে, মেরে বলছে মামলা করলে রাত্রেবেলা বাড়ি জ্বালিয়ে দেবো। মামলা করার জন্য সাহস করছে না, আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, মামলা করতে সাহস করছে না। অসংখ্য ঘটনা, নট অনলি ভাতা, মার খাচ্ছে, হাসপাতালে ভর্তি। আমরা বলছি মামলা করো, বলছে না মামলা করবো না। বিশ্বাস করবেন, আমি এরকম হাজারো আছে, আপনি যদি ক্যামেরা নিয়ে যান, মার খেয়ে হাসপাতালে ভর্তি, আমরা সাহস করে মামলা করতে পারছি না, আমাদের পার্টির নেতাদের নাম দিয়ে মামলা করতে হচ্ছে, সে সাহস করছে না, বলছে এলাকায় যেতে পারবো না, বাড়ি ছাড়া হয়ে যাবো মামলা করলে পরে। ঠিক আছে, ভাতার বিষয়টাতে একবার সুব্রত বাবুর কাছে আসি। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগটা দীর্ঘদিনের, এখনো আমরা যখন রাজনীতির পারদ চরমে উঠতে শুরু করেছে নির্বাচনকে সামনে রেখে, তখনও শুনতে পাচ্ছি আপনারা ক্ষমতায় আসার পর অনেক প্রকৃত প্রাপকের ভাতা কেটে দিয়েছেন। কেন কাটলেন বা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, একেবারে প্রকৃত প্রাপক কারোর ভাতা আমরা কাটিনি, সরকার কাটেনি। যাদের ভাতা কাটা গেছে তাদের আর্থিক অবস্থা অনেকটাই সুসংহত, এবং তারপরেও সরকার সিদ্ধান্ত নিয়েছে যদি এমন কেউ থেকে থাকে যে ন্যায্য ভাতা প্রাপক, দারিদ্র অংশের নিচে বসবাস করছে, এবং তার জন্যে তার আগে গত 25 বছর সিপিএম এর দ্বারা যারা বঞ্চিত হয়েছিল তাদেরকেও ইনক্লুড করার জন্য 30,000 নতুন ভাতার প্রসেস সরকার শুরু করেছে। এখন তো ভোটের আগে পিঠ বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য এটা বলতেই হবে, উপায় নেই তো। ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি শুধু ভোটকে সামনে রেখে রাজনীতি করে না। সুব্রতদা, আমি বলছি কিছু করতে পারলেন না, 6 মাসে এসে আপনাদের উদ্বোধনের কোনো শেষ নেই। মানুষ দেখছে রাস্তা ভাঙা, ভোটের 3 মাস আগে শুধু পিচের উপর পিচ পড়ছে, মানুষ এগুলো বুঝতে পারে না, ভাবছেন এই ভয় থেকেই তো আপনাদের এত ভয়। এই ভয় থেকে আমি, আপনার কি তাহলে ডেভেলপমেন্টে সহ্য হচ্ছে না নাকি? একদম না, ডেভেলপমেন্টটা কেন হবে? কোথায় ছিলেন 4.5 বছর? 4.5 বছর কোথায় ছিলেন? আপনাকে কতবার রিমাইন্ডার দিতে হবে যে এটা মোদিজির সরকার এবং এটা ভারতীয় জনতা পার্টির সরকার, যার জন্য কোভিড পরিস্থিতিতে মানুষের খাদ্য থেকে শুরু করে টিকা থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। মোদিজি হিমাচল প্রদেশ পাবো না সেটা আপনারা নির্ধারণ করবেন না তো, জনগণ নির্ধারণ করবে। মোদি মানিক শাহ সরকার চান, সেটা জনগণ স্থির করে নিয়েছেন। এবার মোদি মানিক শাহ সরকার চান, জনগণ স্থির করে নিয়েছেন। আমি বলছি তো, আমি এখানে কথা দিয়ে যান, রেকর্ড করে রাখুন যে ত্রিপুরা রাজ্যের 2400-এর উপর বুথে আপনারা বুথ জ্যাম করবেন না, আপনারা কিছু দুর্বৃত্তদের দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেবেন না। যদি বলে যান, বুথ জ্যাম হবে না। একেবারে নির্বাচন কমিশনের যে টার্গেট রয়েছে আমরাও সেটা চাইছি। তাহলে জিরানিয়া ঘটলো কেন? জিরানিয়া ঘটনা কি জানেন আপনি? আপনি কি জানেন? আমি বলছি জিরানিয়ার ঘটনা আপনি শুনে নিন। আমি মিডিয়া থেকে, না মিডিয়া থেকে দেখেছেন, আমার থেকে শুনবেন না, তাহলে আপনি জিজ্ঞেস করছেন কেন? না আমি তো মিডিয়া যা বলেছে বলুন না। মিডিয়া কি বলেছে? মিডিয়া কি বলেছে? তাদের এসএন কলোনি পর্যন্ত তাদের পারমিশন ছিল না, প্রথম বিষয় ছিল না। দ্বিতীয় বিষয়, আমাদের বুথ অফিসে 46 নম্বর বুথ অফিসে আমাদের কার্যকর্তাদের বৈঠক চলছিল, সেই বৈঠককে র্যানসেক করা হয়েছে, লুট করা হয়েছে। এবং আপনার কাছে গল্প মনে হবে, সত্যি কথা বললেই গল্প মনে হবে।
কোন মিডিয়ায় কথা বলেন? ঠিক আছে, এই একজন মুহূর্তে মন্ত্রী এই উনি মুহূর্তে ওনার যে দেহরক্ষী বিষয়টা নিয়ে নিয়ে আলোচনা মিছিল হচ্ছে, আটকাতে চলে গেছেন। অমলবাবু প্লিজ, এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে আপনাদের জোট কংগ্রেসের সাথে। একটা সময়ে আপনারা বলতেন কংগ্রেসের কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন, আর কংগ্রেসের তারা বলতো যে কাচির নিচে যেও না, স্বামীহারা হইও না। এই ধরনের স্লোগান আমরা শুনতে পেয়েছি, রাজ্যের মানুষজন শুনতে পেয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচনের প্রাক মুহূর্তে এমনটা কেন হলো যে আপনারা এমনটা মনে করলেন যে কংগ্রেসের হাত ধরতে হবে নির্বাচনে, অন্যথা জয়ী হওয়া যাবে না, বা এই ধরনের আপনাদের সংগঠন দুর্বল হয়ে গেছে, এই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, কেউ কেউ বলতে শুরু করেছেন। তো এই বিষয়টা, এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে যে আপনারা একাধিক নির্বাচন আমরা দেখতে পেয়েছি একাই লড়াই করেছেন এবং জয়ী হয়েছেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই, ইতিহাস কথা বলে। 23 নির্বাচনের আগে এমনটা কেন হয়েছে? আরে এমনটা কেন হয়েছে, আমি উল্টো দিক থেকে যদি শুরু করি, 2017 সালে আইপিএফটির সাথে গলা মিলিয়েছিল কারা? তখন এটা শুভজোট হয়ে গেল, আর এখন ওই কংগ্রেসের সাথে সিপিআইএম কথাবার্তা বলছে, এটা অশুভজোট হয়ে গেল। আইপিএফটি কে ছিল? আইপিএফটি কারা ছিল ত্রিপুরা রাজ্যে? হলো না, এটা শুভজোট হয়ে গেল। যারা রাস্তা 10 দিন আটকে রাখলো, তাদের বিরুদ্ধে লড়াই করে, তাদের সাথে গিয়ে বিতালি করে ভোটে লড়াই করলো। গোটা দেশে এনডিএ কারা কারা আছে? আজকে এনডিএ এর সাথে যে আছে, কালকে সেই ইউপিএ চলে যাচ্ছে। ওখানে নীতির লড়াই নেই, মহারাষ্ট্রে নীতির লড়াই নেই, মেঘালয়ের নীতির লড়াই নেই, নাগাল্যান্ডে নীতির লড়াই নেই। শুভেন্দু অধিকারী সাহেব তার যখন তৃণমূলে ছিল তখন বলছে সে হচ্ছে সারদার আসামি। যেই বিজেপির বিরোধী দলের নেতা হয়ে গেল তখন ওরকে মানে গঙ্গা জল দিয়ে, এখন তো ভারতবর্ষের কথা চালু হয়েছে, বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, এর মধ্যে ঢুকলেই সাদা হয়ে বেরিয়ে যায়। আপনি যত গন্ডগোল করুন না, আপনি এখানে খুন করে দিন সিটি সেন্টারের সামনে গিয়ে বিজেপি অফিসে নাম লেখান। এই যে সাংবাদিকদের খুন করলো মান্দাইয়ে, বললাম তো, এই তারা এসে বিজেপি অফিসে পতাকা নিয়েছে। যেদিন বিজেপি অফিসে পতাকা নিয়েছে সেদিন তারা ভালো হয়ে গেল, পুলিশের খাতার থেকে তাদের নাম চলে গেল। আপনি নাম প্রকাশ করুন। আমি কেন করবো? তাহলে মানুষকে বিভ্রান্ত করছেন, মিডিয়া বলছে, মানুষকে বিভ্রান্ত করছেন, মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। আসামি না, সারদার আসামি না। আপনি কি করে জানেন? আপনি কি করে আসামি বলেন? যেখানে আদালত যখন আদালত কেস থাকলে আসামি, আপনি নতুন ফর্মুলা আনছেন। আমি কেন? আমি অভিযোগ, কেস হচ্ছে একটা অভিযোগ, আপনারা বলেছেন কেস হচ্ছে অভিযোগ। ওনাকে জনপ্রতিনিধি, উনি বিরোধী দলনেতা, উনি জনপ্রতিনিধি, রাজ্যের পশ্চিমবঙ্গের মানুষের এটা ফেস। আপনি আনছেন তো, আপনি এনেছেন, তার জন্য আমি বলছি আপনি কাউকে এইভাবে আসামি বলতে পারেন না। আপনার মুখ্য প্রবক্তা যারা, আপনি আসামি বলতে পারেন না, আমাকে 1 সেকেন্ড অধিকার নেই। আমাকে 1 সেকেন্ড সময় দিন। আমি বলিনি। পশ্চিমবাংলার বিজেপি দলের যিনি মুখ্য প্রবক্তা, উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে শুভেন্দু অধিকারী, নারদা, সারদায় আসামি যুক্ত। এটা পশ্চিমবাংলার টিভি চ্যানেলে এখনো ক্যামেরার মধ্যে ধরা আছে। মিডিয়া আপনাদের লোকরা বলেছে। আপনি দেখেন, আপনি দেখেন। আরে বলছি তো, আপনি ওখানে মিডিয়া দেখুন না, এইগুলি তো বিভ্রান্ত করার জন্য বলছেন। আপনাদের বিষয় কি জানেন তো? আমার চাপিয়ে দিয়ে একটা গল্প তৈরি করে মানুষের উপর চাপিয়ে দিন, চাপিয়ে দিয়ে সেই মিথ্যাটাকে বারবার বলে বয়ে বলছিল কায়দায়, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানানো, সেটা হচ্ছে আপনার একমাত্র কায়দা। ঠিক আছে অমলবাবু, এই মুহূর্তের অনেকের প্রশ্ন যে আপনাদের পরিষ্কার কথা, আপনার কথাটা আমি উত্তর এক কথায় দিতে পারিনি, মাঝখানে সুব্রতদা হস্তক্ষেপ করেছে। পরিষ্কার বলছি, এটা কংগ্রেস, কমিউনিস্ট, লাল ঝান্ডা, তেরঙ্গা ঝান্ডার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে রাজ্যে আজকে বিজেপির শাসন। এখন তো আর বিজেপি আইপিএফটি বলা যাবে না, কারণ আইপিএফটি ছাড়তে হারাধনের 10টি ছেলের মতো এখন সম্ভবত শূন্য এসে দাঁড়িয়েছে। আইপিএফটি কে ওরা ধরে রাখতে পারেনি। আজকে খুব কষ্ট, বলছে আমরা একা লড়াই করতে হবে। ডাকছে, কেউ আসছে না তাদের সাথে, কেউ আসবে না। তোরই ঢুকছে, কেউ আসবে না। বিজেপিকে কাউকে ডাকতে হবে না। আপিল করছি, বিজেপি 40-46টা দল নিয়ে সারা ভারতবর্ষে গেরুয়া বাদ দিয়ে সবাই একসাথে আসুন। যদি ওদের রাজ্য থেকে তাড়াতে না পারেন, রাজ্যের গণতন্ত্র টিকবে না, রাজ্যের মানুষ বাঁচবে না, বিরোধী দল নেতা এলাকায় যেতে পারবে না, পার্টি অফিস থাকবে না, একদলীয় শাসন চালু হবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই একদলীয় শাসন কবার আক্রান্ত হয়েছে আমি বলবো। সুদীপ বর্মনের সাথে আমার রাজনৈতিক পার্থক্য থাকতে পারে। এই ভদ্রলোক বামফ্রন্টের 35 বছর আগরতলা শহরে কোনোদিন আক্রান্ত হতে হয়েছে?
আমি জিজ্ঞেস করি একবারের জন্য আক্রান্ত হয়ে কবার আক্রান্ত হয়েছে? এখন বললে সুদীপ বাবুর কথা বললে বলবে কংগ্রেসের পক্ষে কথা বলছি। এটা কংগ্রেসের পক্ষে কথা বলা না, এটা হচ্ছে একদম এটা তো নাগরিক কেন্দ্রে অধিকার। দোস্তি আর ত্রিপুরায় কুস্তি। এটা নাগরিক এই অধিকার। শোবিজ মানুষ ঠিক আছে, দেখেছে। পরিষ্কার বলছি, কেন্দ্রে আজকে আপনাদের আমরা আপনাদের আপিল করছি, কেন্দ্রে সবাই দোস্তি ছিল একসাথে আসুন, কংগ্রেসের ওদেরকে সঙ্গে। বিদায় কাজেই না করলে ত্রিপুরা এই রাজ্যে রাজ্যের মানুষ বাঁচবে আপনাদেরকে না, টিকিয়ে গণতন্ত্র রাখার বাঁচবে দায়িত্ব না। নিয়েছিল এই গণতন্ত্র কংগ্রেস। রক্ষার জন্য তার জন্য আমরা আপনারা please, 25 বছর please, শাসন করতে পেরেছেন। প্লিজ, আপনাদের সাংগঠনিক দুর্বলতার চিত্র সামনে এসছে বলেই আপনারা কংগ্রেসের হাত ধরেছেন। এই একদম না, প্রশ্নের জবাব একদম কিভাবে না, দেবেন? একদম না। আমাদের সাংগঠনিক কোনো দুর্বলতা নেই। আমাদের 2400-এর উপরে বুথ কমিটিতে আমরা বুথ কমিটি তৈরি করেছি। প্রত্যেকটা বুথের মধ্যে আমাদের সংগঠন করার সুযোগ আছে। প্রত্যেকটা বিধানসভায় আমরা মিছিলের পারমিশন চাইলে পরে পুলিশ সেখানে পারমিশন দিতে চাইছে না। পারমিশনই তো এখন তো নির্বাচন কমিশনের আওতায় এসছে বলে কিছু কিছু পারমিশন পাওয়া যাচ্ছে। কারণ পুলিশ এখন আর ওই বিজেপি অফিস থেকে পারমিশন নিতে হয় না, এখন কিছুটা ওই নির্বাচন কমিশন থেকে আইনের সাংবিধানিক গেরাকলের মধ্যে পড়ে আমাদের কিছু কিছু পারমিশন দিচ্ছে। অদ্ভুত কাণ্ড। জানেন কত মামলা আমাদের কোর্টে? কি ব্যাপার? মিছিল করার জন্য আমরা রাস্তায় নেমেছি বলে আমরা কি দেশ বিরোধী যে আমরা মিছিল করলে আমাদের নামে মামলা হবে? আমার নামে অন্তত গোটা 10 মামলা আছে, মানিক সরকার থেকে শুরু করে ছাত্র যুব নেতা সবার নামে মামলা। কি ব্যাপার? আগরতলা সিটি সেন্টার থেকে কেন মিছিল করলাম? অদ্ভুত কাণ্ড। বিজেপি করলে কোনো অসুবিধা নেই, বিজেপি করলে মামলা হচ্ছে না, আমরা করলে মামলা হয়ে যাচ্ছে। তো কি বলবেন আপনি? আমরা যদি দুর্বল হয়ে যেতাম তাহলে আজকে ওই আমাদের ওই যে কমলা সাগরে এত বড় জনসভা হতো, কাঠালিয়া এত বড় জনসভা হতো, কাঠালিয়াকে তো অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঠিক আছে, আমরা তথাকথিত দিদির নেতৃত্বে কাঠালিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজকে খয়েরপুরে দেখবেন মিছিলের মধ্যে সামিল হয়েছে। কোত্থেকে সেই লোকগুলো? যদি দুর্বল হয়ে যেতাম। দুর্বলতার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কংগ্রেসের সাথে শুধুমাত্র রাজনৈতিক কারণে মিলন না, কিন্তু আমরা পরিষ্কার বলছি, স্টুডিওতে দাঁড়িয়ে বলছি, কংগ্রেস না বিজেপির মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন আছেন, বিজেপির মধ্যে যারা ভালো মানুষ আছেন, তারাও আসুন। বিজেপির মধ্যে ভালো সিদ্ধির জন্য কংগ্রেসের সঙ্গে মিলন। বিজেপির যারা ভালো মানুষ আছেন, যারা এইসব সন্ত্রাস পছন্দ করেন না, ওই ওনার সাথে ছিলেন আরেকজন প্রবক্তা প্রবীর চক্রবর্তী, ওই দিন স্টুডিওতে আমার সাথে এসেছিলেন, বলছে আমি বিজেপি ছাড়ার মূল কারণ হচ্ছে বিজেপিতে থেকে লড়াই করেছি যে কারোর অধিকারে হস্তক্ষেপ করবেন না, কারোর কথা বলার বাধা দেবেন না, কারোর মিছিল করলে বাধা দেবেন না। এই প্রবীর বাবু আজকে বিজেপি ছেড়ে অন্য দলে এসে যোগদান করেছে, বলছে আমি এই গণতন্ত্র হত্যা এটা মানতে পারিনি। ওনার সহকর্মী ছিলেন। আমি সুব্রতদাকে অনুরোধ করবো, সুব্রত সজ্জন ভালো মানুষ ব্যক্তি হিসেবে, সুব্রতদাকে অনুরোধ করবো এই জায়গায় বিরোধিতা করুন। এই জায়গায় বিরোধিতা না করলে রাজ্যের মানুষ পরবর্তী সময় আপনার কাছেও জবাব চাইবে। আপনিও সুযোগ থাকলে বেরিয়ে আসুন, আপনিও সুযোগ থাকলে বেরিয়ে আসুন। ঠিক আছে, আমি সুব্রত বাবুর কাছে যাব, ইস্যুতে আমরা কথা বলার চেষ্টা করব। এবং বেকার একটা বড় ইস্যু যে কোনো নির্বাচনের আগে, যে কোনো রাজ্যে এবং দেশের সর্বত্র। তো এই বেকার সমস্যার সমাধান করতে আপনারা এই 5 বছরে কতটা সচেষ্ট হয়েছেন? আগামী দিনে বেকারদের উদ্দেশ্যে আপনাদের কি পরিকল্পনা আছে জানতে চাই। দেখুন, একটা বিষয় স্পষ্ট করে আমি বলি যে বেকার শুধুমাত্র চাকরি দিয়ে কোনো বেকারের সমস্যার সমাধান কোনো সরকার করতে পারবে না, এটা স্পষ্টভাবে আমি বলছি। এবং বেকার যারা রয়েছেন তারাও জানেন ত্রিপুরা রাজ্যের যে জনসংখ্যা এবং যতটা চাকরি দেয়া যেতে পারে সর্বোচ্চ, সেখানে সব বেকারকে শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে তাদের সমস্যার সমাধান হবে না। তার জন্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্বনির্ভর হওয়ার জন্যে, আত্মনির্ভর হওয়ার জন্যে বহু জায়গায় বেকারদেরকে কিন্তু বহু রকম সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। এখন দেখুন, আপনি বায়োফ্লকের কথা যদি বলুন, আপনি ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণ ছেলে মেয়ে বায়োফ্লকের মাধ্যমে চাষ করে উপার্জন করছেন। ড্রাগন ফ্রুট ত্রিপুরায় ছিল না, পাইনাপল আনারসকে মানে আন্তর্জাতিক পর্যায়ে আনারসকে পৌঁছে দেয়া, কিংবা ইত্যাদি বিভিন্ন রকম করে আগে 4 লক্ষর মতন প্রায় সেলফ হেল্প গ্রুপ ছিল, এখন যেটা বেড়ে 4000 সামথিং ছিল আগে ফিগারটা। এটা 2018 থেকে শুরু করে এই 22 অবধি সেটা 38,000-এর উপর কিন্তু সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে, যার মাধ্যমে মানুষ কিছু না কিছু রোজগার করছেন। কাজেই একদিকে যেমন সরকারি চাকরির দরজা খোলা রয়েছে, কর্মচারীদের বিষয়ে বিশেষ করে যারা ডিপ্রাইভ ছিল প্রত্যেককে, আপনারা 12% ডি এর সঙ্গে দেখেছেন যে প্রত্যেক কমিউনিটিকে সেখানে সাহায্য করা হয়েছে। যারা যেটাকে বলে প্রমোশন বঞ্চিত যারা ছিলেন, অ্যাডক প্রমোশন করে প্রত্যেক ডিপার্টমেন্টে তাদের যেমন সুযোগ করে দেওয়া হয়েছে, হোমগার্ডদেরকে যেমন নতুন করে তাদের জন্য প্রচুর পরিমাণে টাকা বাড়ানোর সংস্থান করা হয়েছে। এইটা যেমন একদিকে হচ্ছে, বেকারদের জন্য চাকরির সমস্ত দরজা টেটের মাধ্যমে বলুন, সব মানে এডুকেশন ডিপার্টমেন্ট বলুন, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বলুন, কিংবা অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু চাকরি যথারীতি প্রক্রিয়া চালু রয়েছে। এখন পর্যন্ত গত প্রায় 5 বছরের যে সরকার, নির্বাচন খুব সামনে, সেখানে প্রায় 25,000-এর উপর সরকারি চাকরি হয়েছে। এই সরকার 25,000-এর উপর চাকরি দিয়েছে, ব্যর্থহীন ভাষায় বলতে পারি, কেউ চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমরা অমল বাবুর কাছে যাব। এটা শুনুন, ভিশন ডকুমেন্ট যখন লেখা হয়েছিল 2017 সালে, ওরা যখন বের করেছিল ভিশন ডকুমেন্টের লেখার আগে, সুব্রত বাবু এখন যে কথাগুলো বললেন একটা কথাও মাথায় ছিল না। আনারস, গোপালন,
যে তখন বড় বড় করে লিখেছিল বামফ্রন্ট সরকার চাকরি দেয়নি, আমরা আসলে 1 বছরে 50,000 চাকরি দেব, আমরা প্রতি বছর 2 লক্ষ করে চাকরি দেব, আমরা সরকারি দপ্তরে সব শূন্যপদ পূরণ করব। যেই সরকার চলে এলো তখন গল্প হয়ে গেল, তুমি গু পালন করো, তোমাকে লেখাপড়া করে চাকরির ইন্টারভিউ করতে হবে না, তুমি পানের টং দাও, তুমি স্বসহায়ক দল তৈরি করো, তুমি হাঁস পালো, তুমি হাঁসের থেকে অমুক করো, তুমি ডিম নিয়ে বাজারে যাও, তুমি তরমুজ চাষ করো। ডিপার্টমেন্টগুলি বন্ধ করে দিলে ভালো হয় নাকি? ARDD কিংবা এই আমি ডিপার্টমেন্ট বন্ধ একবারও করে এর দিলে ভালো বিরুদ্ধে হয়। না, কিন্তু আমি একবারও এর বিরুদ্ধে না। আমি বলছি ভিশন ডকুমেন্টে লেখার আগে এই কথাগুলো মনে ছিল না। ভিশন ডকুমেন্টে বড় করে লেখা ছিল 50,000 চাকরি, সবাইকে চাকরি। যেই সরকারে চলে এলেন এটা ভুলে গেলেন কেন? আমি তো এটা বলছি বারবার। আপনি যেগুলো বলছেন এগুলোর বিরুদ্ধে না, আমি একবারও বিরুদ্ধে না, কিন্তু আনারস কবে দুবাই যাচ্ছে, কাঁঠাল কবে দুবাই যাচ্ছে, এটা রাজ্যের মানুষ একদিন দেখার পর আর দেখতে পারেনি। ফ্লাইটটাই উঠে গেল, আর কি জানি ছিল স্পাইসজেট আগরতলায়, পরে এই ফ্লাইট আসাই বন্ধ হয়ে গেল। একবার স্পাইসজেট দিয়ে আনারস গেল, ছবি দেখলাম কাগজে, কিছু মন্ত্রীর ছবি। আর ছবি ফ্লেক্সের কথা না বললে অন্যায় হবে, এটা যদি না বলতে পারি। ফ্লেক্সের সরকার, আমি বলি এটা ফ্লেক্সের সরকার। এয়ারপোর্ট থেকে আসার সময় আগরতলা অব্দি দেখবেন, আমি ফ্লেক্সের ব্যবসা যারা করে, হ্যাঁ তাদের কিছু পয়সা হয়েছে, যদিও শুনছি আগরতলার 2-1 পয়সাটা কামিয়েছে ফ্লেক্স ছাপিয়ে। কত যে ফ্লেক্স, সুব্রতদার ছবি অবশ্য কম দেখি, মুখ্য প্রবক্তা হলো ছবি কম দেখি, কিন্তু বাকি ছবি দেখতে দেখতে ক্লান্ত। কারা যে, কে যে কোন মোর্চার নেতা, কবে যে কে আসছে, কত যে গেট, কত যে ফ্লেক্স, কত যে ছবি। ত্রিপুরা রাজ্যের এই কালচার ছিল না রাজনীতিতে। তাদের বক্তব্য হচ্ছে মানুষ যাদেরকে শ্রদ্ধা করে তাদেরই ছবি টাঙানো হয়। অবশ্যই শ্রদ্ধা করে যারা, তাদের ছবি তো টাঙিয়েছে, প্রমাণিত হবে। শ্রদ্ধা কি করছে প্রমাণিত হবে। এত ছবি না, কথার থেকে কাজ বেশি না, ছবি, প্রচার, শুধু প্রচার। এই প্রচার দিয়ে চলে, মানুষের জীবন অভিজ্ঞতার সাথে প্রচারের কোনো সামঞ্জস্য নেই। আমি পরিষ্কার বলছি, আগে হচ্ছে মানুষের অভিজ্ঞতার সাথেই প্রচার মিলতে হবে। আমার পরিষ্কার মনে আছে, আমাকে আধা মিনিট সময় দেবেন। আমি একবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বলেছিলাম যে আমাদের বামফ্রন্ট সরকারের কর্মসূচিগুলো আপনারা প্রচারে নিচ্ছেন না কেন? বলছে কেন প্রচারে নেব, মানুষই তো সুবিধা পাচ্ছে, মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে ঠিক করবে সে সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না। প্রচার করে কেন মানুষকে বলতে হবে আগরতলা শহরে কোন কৃষক কোথায় উপকার পেয়েছে? শুধু নেতার ছবি ছাপার জন্য না। রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথের ছবি নাই, মন্ডলের নেতার ছবি, অদ্ভুত কাণ্ড। বিবেকানন্দের জন্মদিন, বিবেকানন্দের ছবি নাই, মন্ডলের নেতার ছবি। এই কালচার ত্রিপুরা রাজ্যে ছিল না। ফ্লেক্সের সরকার, ফ্লেক্সের সরকারে পরিণত হয়েছে প্রচার সর্বস্ব সরকার। তাই আমি অনুরোধ করব মানুষের কাছে, আপনাদের মধ্য দিয়ে, এই কুরুক্ষেত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনয়ের সহিত মানুষ বেরিয়ে আসুন, ভয়কে জয় করুন। বিজেপি একটা জায়গায় সাকসেস হয়েছে, মানুষকে ভয় দেখিয়ে ভয়কে জয় করে বেরিয়ে আসুন এবং 16 তারিখ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যান, ভোটের জন্য লাইনে দাঁড়ান। যদি দুর্বৃত্তরা বাধা দেয়, সংঘবদ্ধ আমরা আরো কিছুক্ষণ আলোচনা করব, শেষ করছি না। সংক্ষেপে, একেবারে সংক্ষেপে জানতে চাইবো বেকারদের নিয়ে আপনাদের আগামীর পরিকল্পনাটা। আগামীর পরিকল্পনা আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, আমরা পরিষ্কার বলেছি। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার, এর আগেও আমরা বলেছি, আমি একদম যদি বক্তৃতা দেখতে চান আমাদের বক্তৃতা বের করে আমরা দেখাতে পেরেছি। আমরা বলেছি সব বেকারের চাকরি আমরা দিতে পারবো না, কিন্তু চাকরি দেওয়া বন্ধ হবে না, অল্প হলেও চাকরি দেবো, যেটা বিজেপি আমলে চাকরি দেওয়া বন্ধ হয়ে গেছে। আমি তো পরিষ্কার, আপনার কথা কেন, আপনার ভিশন ডকুমেন্ট কোথায়? কেন এটাকে নিচে নিয়ে দিলেন? এটা হারিয়ে যাচ্ছে কেন? এখন সরকারে এসে বাস্তবটা বুঝতে পারলেন কেন? সরকারে আসার আগে তো 50,000 এক বছরের চাকরি কেন বলছিলেন? কেন বলছিলেন মানুষের সাথে? এই কারণে আপনাদের এখন মানুষ বলছে এটা প্রতারকের সরকার, ঠকবাজের সরকার, মানুষের সাথে প্রতারণা করেছে। পরিষ্কার বলছি, প্রতারকের সরকার। যা বলেছে তা বাস্তবায়িত করেনি, যা বলেছে তা বাস্তবায়িত করেনি। মানুষ প্রশ্ন তুললে তার উপর আক্রমণ, তাকে পিটা, মারা, তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া, এই নতুন কালচার ত্রিপুরা রাজ্যে। এই কারণেই আজকে আমরা তেরঙ্গাকে আহ্বান করছি, আপনারাও আসুন এই সরকারকে হটানোর জন্য, অন্য কিছু না। একজনকে মুখ্যমন্ত্রী করার জন্য না, কিন্তু এটা রাজ্যের গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকারকে বাঁচানোর জন্য। পরিষ্কার, তার মধ্যে আর কোনো গল্প নেই, কোনো গল্প নেই। বলুন সুব্রত বাবু। একটা বিষয় হচ্ছে যে ওনারা বারবার যেটা বলছেন ভিশন ডকুমেন্টে 50,000 চাকরি, ব্যর্থহীন ভাষায় আমরা বলছি যে করোনার 2 বছরে, প্রায় 2.5 বছর করোনা গেছে, তার জন্য ওই চাকরির ওই ফিগারটাতে হয়তো আমরা যেতে পারিনি, সরকার যেতে পারেনি, কিন্তু চাকরির দরজা বন্ধ হয়নি, সেটা বেকাররা বারবার দেখছেন। তাদের যে স্ট্যান্ড, সরকারি চাকরি চলবে, সরকারি চাকরি চলবে, আপনার সময় কথা বলিনি, সরকারি চাকরি চলবে। তার পাশাপাশি স্বনির্ভর যারা হতে চায় তাদের জন্য সমস্ত এভিনিউজ, যারা ইন্ডাস্ট্রি খুলতে চায় ছোট বড় এমএসএমই, তাদের জন্য সমস্ত রকম সুযোগ, ইজ অফ ডুইং বিজনেস থেকে শুরু করে সমস্ত কিছু করা হচ্ছে এবং সেটা কন্টিনিউ হবে। কারণ আমরা চাই বেকাররা চাকরি প্রার্থী হওয়ার চাইতে চাকরি দেওয়ার মতন যোগ্যতা, জব সিকার থেকে জব ক্রিয়েটার হোক,
সেইটা ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যমাত্রাটাকেও কিন্তু সমানভাবে রেখে চলেছে। দ্বিতীয় বিষয় যেটা জব বলবো, ক্রিয়েটর মানে বাইক বাহিনী নাকি? বাইক বাহিনীকে জব দ্বিতীয় ক্রিয়েটর বিষয় যেটা বলছেন? আমি এটাই বোধহয় বাইক বাহিনী এই সমস্ত কথা জবাব দেওয়াটা বোধহয় আমার বলতে এই দিন। সমস্ত কথা আমি আসবো, জবাব আপনার দেওয়াটা- কাছেও আসবো। কারণ আমার বলতে তাহলে আবার ওই সেই জায়গায় যেতে হবে না। যে 18 নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠনের আগে, বেকার ইস্যুতে বলুন, এটা গুরুত্বপূর্ণ issue। মন্ত্রিসভা গঠনের আগে তোমরা কোথায় যাবে, এই হুঙ্কার কে দিয়েছিল? রাজ্যের পরিবেশটা কি হতো 2018 সালে যদি মানুষ সেই পরিবর্তন কি হয়েছে বলুন, কি হয়েছে কি বলুন। হতো হতে তো কি বলুন, হতো সেটা কি পরিষ্কার হয়েছে ছিল। বলুন। আমরা ঘুরিয়ে ফিরিয়ে আবার একই জায়গায় চলে এবার আসতে থাকি। আমি এটা তো বলিস না, এটাই তো বলিস না। আমি একটা জায়গায় না, last এ- বেকার একটা আমি গুরুত্বপূর্ণ issue। সুব্রত বাবু, বেকার একটা গুরুত্বপূর্ণ issue। একটা জায়গায় বেকারের সম্পর্কে বলেছি, একটা জায়গায় অমলদাকে আমি ধন্যবাদ জানাবো এবং এটা অ্যাপিলও রাখবো। বহুদিন পর তিরঙ্গার মিছিলে আপনাদেরকে দেখলাম, কে বললো আপনাকে? তিরঙ্গার মিছিলে কে বললো বহুদিন আমরা? পর আপনাদেরকে আমরা দেখলাম। গান্ধীজির মৃত্যু আমি দিনে আমরা আমি তেরঙ্গা পরিষ্কার নিয়েছি, বলছি, 26শে জানুয়ারি তেরঙ্গা নিয়েছি। বহুদিন তেরঙ্গার পর ধ্বজাধারী তিরঙ্গা আপনারা, নিয়ে আপনারা মিছিলে তেরঙ্গার আপনাদের বিরুদ্ধে। দেখলাম, তেরঙ্গার দেখে বিরুদ্ধে মনে আপনারা। হলো সেই যে কংগ্রেসের যে স্লোগানটার কথা আমি বলছিলাম সেটার সঙ্গে কোথায় যেন কি একটা মিল বা অমিলের কিছু একটা রয়েছে। কিন্তু আমি চাই আপনারা ভারত দেশ এইটাকেই প্রথম রাখুন। আমরা যেমন বলি দেশ আগে আমাদের জন্য, ভারত মাতা কি আপনারা জয়, বলেন। আপনারা বলুন, এটা আপনারা আপনারা বলেন। আমরা কার্যকর করি। এটা হচ্ছে ভারত আপনারা মাতা- বলুন, ভারত মাতা জয় ধ্বনি আপনারাও দিয়ে। ভারতীয় জনতা ভারত পার্টিতে মাতা চলে জয় আসুন। ধ্বনি দিয়ে দেখুন, গিয়ে এখানে গরিবের ঘর ভাঙেন। অনেক ভারত কমফোর্টেবল মাতা জোন জয় পাবেন, ধ্বনি দিয়ে অনেক বেকারের স্বাচ্ছন্দ্যপূর্ণ যুবকের বিষয় পাবেন। চাকরি খেয়ে ফেলেন। ভারত মাতা জয় ধ্বনি দিয়ে কারুর পুকুরে বিষ ঢেলে আপনাদের দেন। সময়ে আমি বলছি তো আপনার পিছনে এই যেতে হবে, ব্যক্তিগত কথা পিছনে বলছি না। যেতে হবে আমাকে। ভারত মাতা। যখন 93 সাল পর্যন্ত যখন সেই মিউনিসিপ্যালিটির পুরসভার যে চাকরিগুলি চলে গেছিল সেইগুলিকে দেবেন বলেছিলেন, দেননি কেন আপনারা? আপনাদের সময় ফরেস্টের চাকরি আপনারা দিয়েছেন, চলে গেছে চাকরি। এই গল্প বলে কেন লাভ দেননি? হবে না। মানুষ ভীষণ ডকুমেন্টের বাস, দিকে তাকিয়ে লাভ আছে। হবে না বলছেন, এই গল্প আপনাদের- লাভ হবে না। আপনাদের বিষয়টা যখন তুলে ধরি- আইপিএফটি ছেড়েছে, আইপিএফটি ছেড়েছে। আরে কে আমাদের BJP ছেড়েছে সেটা- বিজেপির কজন এমএলএ কে ছেড়েছে? আমাদের BJP র ছেড়েছে কজন সেটা MLA? বাদ দিন, আমি এই বাদ দিয়ে মানুষ সঞ্চালক আপনাদের সাহেবকে ছেড়েছে বলবো, 2018 BJP র সালে কজন MLA এবং গেছে? 23 সালে, BJP র কজন 23 MLA? সালেও মানুষ আপনাদেরকে যদি বললাম ছেড়েই তিনজন রাখবে। না, তিনজন। মানুষ ভারতীয় জনতা BJP পার্টিকে তিনজন MLA, বুকে আগলে নেবে, আর সেটা IPFT নিশ্চিত গোটা থাকুন, ছেড়ে যাচ্ছে। নিশ্চিত থাকুন। আরে কেন সুব্রত দা, আপনারা যদি এত ভালো কাজ করেন, 3 জন এমএলএ আপনাদের কেন ছাড়লো? বিজেপির 3 জন। আরে আমাদের বিষয়টা আমাদের ভাবতে দিন না। কেন আপনাদের এটা হয় না? আপনাদের কেন আপনারা শাসক দল। আপনাদের কেন আপনারা শাসক দল। আপনাদেরকে কেন এটা হয় না। আপনাদেরকে কংগ্রেসের সাথে জোট করতে হলো সেটা আগে বলুন। কংগ্রেসের এটা পরিষ্কার এমন কি বললাম, দুরবস্থা পরিষ্কার যে বললাম তো। সিপিএম পার্টি অফিসে চলে আসতে হয়েছে এটা- সর্বভারতীয় এটা নেতৃত্বকে। আপনাদের এত ভয় না না, ভয়ের কিছু না তো। কেন ভয় আপনি এত? প্রশ্ন করছেন আপনারা আমাদের তো সংগঠন আপনারা- নিয়ে, আপনারা আতঙ্কে তার জন্য থরথর করে কাঁপছেন মনে তার হচ্ছে। জন্য আমি আপনাদের ভয় সংগঠন কেন? নিয়ে প্রশ্ন করছি, স্বাভাবিক বিষয়। আমি তো বলছি। আপনারা আমাদের সংগঠন নিয়ে প্রশ্ন আপনারা করবেন, শাসক দল। আমি আপনাদের সংগঠন আপনারা নিয়ে প্রশ্ন শাসক করব দল। না। এটা হয় না, একতরফা হয় না দাদা, একতরফা হয় না, এটা হয় না। আমি ঠিক বিতর্কে আছে, যেতে চাইছি না। ঠিক আমি আছে, আমরা বিতর্কে- একটা গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন সঞ্চালক যাই। সাহেবকে আমরা অনুরোধ একটা করবো। গুরুত্বপূর্ণ আমি- please, আমি এক please, সেকেন্ড, অমর বাবু, please। এক সেকেন্ড, আমি বিতর্কে যেতে চাইছি না। শাসক দল, আপনারা ত্রিপুরা সরকার চালান। ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী কেন বদল হয় এটা রাজ্যের মানুষের জানার অধিকার আছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে বিধায়করা পদত্যাগ করে, বিধায়করা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত, একটা আইপিএফটি দল এটা সরকারের শাসক গোষ্ঠীর অঙ্গীভূত, তারা যখন পদত্যাগ করে এটা রাজ্যের মানুষের জানার নৈতিক অধিকার আছে, কারণ তারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। আরএসপি কেন আমি এই ছেড়েছিল প্রশ্নগুলোই আপনাদের? বলছি। আরএসপি কেন ছেড়েছিল আর আপনাদের? আরএসপি কোন দিন ছেড়েছিল? গভর্নমেন্ট ছেড়েছে কবে? কে বলতে পারে? সুদর্শন বাবু যে সেই স্টেটমেন্ট দিয়েছিল আপনি না ভুলে না, গেছেন? আরএসপি কোনোদিন বামফ্রন্ট ছেড়ে যায়নি। ভুলে গেছেন? কোনোদিন আরএসপি নেতা সুদর্শন বাবুর কথা বলছেন। আরএসপি কোনোদিন ব্যক্তিগতভাবে কে কি স্টেটমেন্ট দিয়েছে বাস, আলাদা কথা। একই কিন্তু বিষয় বলছি তো। রাজ্যের আপনি তো বামফ্রন্টের- একই বিষয় বলছেন না না, যে আইপিএফটি কেন ছেড়েছে? আইপিএফটি দল যায়নি এখন, আইপিএফটির কেউ গেছেন, IPFT দল ঠিক আছে, পরিষ্কার বলছে আমরা মিশে গেলাম, অন্য দলে। IPFT আজকে দেখলাম একটু আগে যে আমরা এখন আর বিজেপির সাথে নেই, আমরা অন্য দলের সাথে মিশে গেছি। কোন দলের সাথে কি এটা আমার ডিটেইল জানার বিষয় না। আমি বললাম এই যখন অবস্থা, এটা স্পষ্টীকরণ আপনারা দিতে বাধ্য তো মানুষের কাছে। এটা তো আপনারা তো শাসক গোষ্ঠী, মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন। আমাদের 16 জন বিধায়ক কিন্তু কেউ পদত্যাগ করেনি। 16 জন বিধায়ক 16 জনই আছেন, একজনও পদত্যাগ করেনি। কিন্তু অনেক হুমকি দিয়েছে, অনেক ধমক দিয়েছে। সঞ্চালক সাহেব কি বলছিলেন একজনকেও বলুন, ধমক please। দেওয়া হয়নি। ঠিক আছে সুব্রত বাবু, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে থাকি। অমলবাবু, আপনারা একটা সময়ে দেখা যেত মানুষজন এই কথাগুলো বলেন আজকে, যে একটা সময় আপনারা 20 থেকে গণনা শুরু করতেন। 2023 নির্বাচনে সেই গণনাটা কত থেকে শুরু হবে? এটা এইভাবে আমাদের বামপন্থীদের রাজনীতি নির্ধারিত হয় না। পরিষ্কার বলছি, আমরা এইভাবে মানে গণকের কাজ করি না, এটা বিশ্বাসও করি না। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে পরিষ্কার বলছি যে এই রাজ্যের এই গণতান্ত্রিক পরিবেশ, রাজ্যের এই ফেসিস্ট কায়দায় সরকার চালানো, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কথা বলতে পারছেন না, বিরোধী মতকে স্তব্ধ করে দেওয়া।
এর বিরুদ্ধে আপনারা ভূমিকা নিন। মানুষ ঘর থেকে বেরোচ্ছে, মানুষ জাগছে, মানুষ রাস্তায় নামছে, মানুষের মিছিল বড় হচ্ছে। আগরতলায় মিছিল আপনারা দেখেছেন, দল মত নির্বিশেষে সবাই কতটা আসন পাবেন বলে আশা করছেন? কতটা এইভাবে বলা খুবই মুশকিল। এইভাবে আমরা বলতে চাইছি না, আমি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলছে আমরা 60-60 পাবো, এরকম আমি বলতে চাইছি না, কিন্তু বলছি এই সরকারের পতন নিশ্চিত, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন? এটার জন্য আমাদের নেতৃত্বরা আছেন, তো তারা বসে ঠিক করবেন, অনেকে আছেন। এর জন্য আমাকে এখনই কষ্ট কল্পনা করা, এটা হচ্ছে কষ্ট কল্পনা করে আপনাদের স্টুডিওর টিআরপি বাড়ানোর জন্য আমাকে জিজ্ঞেস করছেন কিনা জানি না, কিন্তু আমি পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য জোটের প্রচুর প্রার্থী আছে, তারা যখন বসে ঠিক করবেন এর কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, এটা কোনো বড় প্রশ্নই না। সুব্রত বাবু, আপনারা অনেক জায়গায় বলেছেন, সাংবাদিক সম্মেলনও আমরা শুনতে পেয়েছি, প্রথম সারির নেতৃত্বরাও বলেছেন আপনারা 60টি আসনের মধ্যে কতটা আসন পাবেন। আজকে আরো একবার এই প্রশ্নটাই করতে চাইবো এই স্টুডিওতে, যে আপনারা কতখানি আশাবাদী, কতটা আসন পেতে পারেন? 50+, 50-এর উপর আসন নিয়ে, 2/3 বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার 2023-এ প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা কারোর রাজ্যের সাথে মানুষের জোটে আশীর্বাদ যাচ্ছেন কি? নিয়ে। হ্যাঁ, কারোর সাথে জোটে যাচ্ছেন কি? দেখুন, জোটের বিষয়টা এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব সবাই মিলে স্থির করেন। যদি সময় এবং সেই রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু রাজ্যবাসীর কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিপ্রামথার অবস্থান নিয়ে আপনাদের কি বক্তব্য? তিপ্রামথা একটা স্বতন্ত্র দল, এডিসিতে ক্ষমতায় রয়েছে, তো তারা তাদের মতন করে তারা আগে সিদ্ধান্ত নিক, এই বিষয়ে আগ বাড়িয়ে আমাদের কোনো ভাবনা নেই। অমলবাবু, আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম অমরপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটি জনসমাবেশ থেকে আহ্বান জানিয়েছিলেন প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের কাছে, জানি না আপনি শুনতে পেয়েছেন কিনা, যে ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র পার্টি, আপনারা যারা এখনো বসে আছেন আপনারা এই পার্টিতে জয়েন করুন, উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তাতে সামিল হন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কি প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া কেন আমি জানি না। আমাদের ত্রিপুরা রাজ্যের এর আগের মুখ্যমন্ত্রী যে ছিলেন উনি দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যে ছিলেন না, কিন্তু এই ভদ্রলোক, এই মুখ্যমন্ত্রী সাহেব তো ত্রিপুরা আগরতলারই বাসিন্দা, আগরতলাই আছেন। উনি তো অভিজ্ঞতায় ওনার বোঝা উচিত ছিল যে 2018 সালে বিজেপির সাথে যারা এসেছিল তার থেকে যুক্ত হওয়া দূরের কথা, প্রচুর মানুষ বেরিয়ে গেছে, বিধায়ক থেকে শুরু করে তাদের দলনেতা, মন্ডল নেতা থেকে শুরু করে, আমি এখানে নাম বলতে চাইছি না। সুতরাং ওনার অভিজ্ঞতায় এটা বোঝা উচিত যে বিজেপির থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে গঙ্গার মতো পবিত্র বলে বিজেপি থেকেও ঢুকছে না। সরকার আসার পর বুঝেছে যেটা গঙ্গার মতো পবিত্র না, এটা হচ্ছে অপবিত্র জায়গা। এখানে আসলে মাফিয়ার ট্রেনিং দেওয়া হয়, এখানে আসলে হেলমেট বাহিনীর ট্রেনিং দেওয়া হয়, এখানে আসলে পরে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়। এই অভিজ্ঞতা থেকে মানুষ তাদের ছেড়ে যাচ্ছে। কোথায় গঙ্গার মতো পবিত্র? গঙ্গার মতো পবিত্র মানুষের অভিজ্ঞতার সাথে মিলছে না। আমি কি উত্তর দেবো? মানুষই সেখানে কিন্তু ছেড়ে যাচ্ছে। এই বিজেপি দল প্রতিদিন বিজেপি ভাঙছে, প্রতিদিন রাজ্যের মধ্যে বিজেপি ভাঙছে। সুতরাং এই অভিজ্ঞতার থেকে আমার কথা না, এটা মানিক শাহ কোন অভিজ্ঞতার নিরিখে বলেছেন আমি জানি না, কি আপিল করেছেন। তবে হ্যাঁ, আমি আলোচনার মাঝে একটা বলেছি, গোটা দেশেই এটা এখন প্রবাদ চালু আছে যে বিজেপি হচ্ছে সার্ফ এক্সেল, গঙ্গার জল ওয়াশিং মেশিন। বিজেপি দলে যদি দুর্নীতি করে আসা যায়, অপরাধ করে আসা যায়, তাহলে তার গঙ্গার জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, সার্ফ এক্সেল দিয়ে সাফ করে দেওয়া হয়। এটা গোটা রাজ্যে আজকে দেখা যাচ্ছে। যার নামে সিবিআই, ইডি, সে এখন দেখবেন কেস উঠে যাচ্ছে। এটা আজকে ত্রিপুরায় না, শুধু গোটা দেশে, গোটা দেশে। আপনি বিজেপি ছেড়ে দেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তোমার বাড়িতে ইডি পাঠিয়ে দেবো, অমুক পাঠিয়ে দেবো, তমুক পাঠিয়ে দেবো। আমার তো খুব মজা লাগছিল। আমি কেন উত্তর দিলেন না সুব্রত বাবু? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন মানিক সরকারকেও তো বলেছিল সিবিআই গ্রেপ্তার করবে রোজবেলির কাণ্ডে। রোজবেলির কাণ্ডে তো এখন অব্দি আমি জিজ্ঞেস করেছি কিনা আমি জানি না, জিজ্ঞেস করতে পেরেছি কিনা। কি কত প্রতিশ্রুতিগুলো তো মানে আমার শুধু স্মরণে ভাসে ভিশন ডকুমেন্টটা, ঘুরে ঘুরে আমার ভিশন ডকুমেন্টটা আসতে ইচ্ছে। ঠিক আছে, আমরা একবার যাই সুব্রত বাবুর কাছে। প্রথমত হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অমরপুরে যে বক্তব্য রেখেছেন, যে আহ্বান রেখেছিলেন বিরোধীদের কাছে যে ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র, আপনারা চলে আসুন, একই আহ্বান আজকের এই কুরুক্ষেত্রের মঞ্চ থেকে আপনি রাখবেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে রোজভ্যালি ইস্যুতে অমলবাবু যে অভিযোগ করলেন তার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য। অবশ্যই আমি রাখবো কুরুক্ষেত্র থেকে যে ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো পবিত্র, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় যে অর্থে কথাটা বলেছেন, যেটা ভারতীয় জনতা পার্টিতে হয়, এখানে এলে প্রথমত রাষ্ট্রবাদী চিন্তা চেতনায় মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ সেলফ ডেডিকেশনের জায়গায় উদ্বুদ্ধ হয়, এবং মানুষের কাছে রাষ্ট্র আগে, সমাজ আগে, তারপর ব্যক্তি, এই ভাবনা মানুষের মধ্যে চলে আসে। তার জন্যই ভারতীয় জনতা পার্টির সাংগঠনিকভাবে কিংবা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এইভাবে কার্যকর্তা নির্মাণ করা হয় যে আমার জীবনের থেকে আমার পাশাপাশি যারা রয়েছে
তাদের জীবন রক্ষা করা এবং সামগ্রিকভাবে দেশকে রক্ষা করা, দেশের জন্য আত্মনিবেদন করা, সেই মানসিকতা নিয়ে এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে। কাজেই এটাই হচ্ছে পবিত্রতার মূল বিষয়টি। আর রোজভ্যালি দ্বিতীয় বিষয় যেটা বললেন, রোজভ্যালি যখন সিবিআই তদন্ত দেয়া হয়, সেটা তো তদানীন্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, আমরা তো বলেছিলাম যে অ্যারেস্ট কে হবে না হবে ইত্যাদি ইত্যাদি, মানে অনেকটা বললেন অমলদা। তো সেই সময়ে যে পরিমাণ টাকার জন্যে প্রথম যে বাধাটা ছিল, যে একেবারেই ৯-৬ হয়নি এমন একটা বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছিল প্রথমে। তারপর সেটাকে যখন রেকটিফাই করে সিবিআইকে যখন পাঠানো হলো যে এখানে প্রচুর টাকার ঘোটালাটা হচ্ছে ৫,০০০ কোটি টাকার উপর, কারণ তারা ১০,০০০ কোটি টাকার উপরে প্রথম তদানীন্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে ফাইল পাঠিয়েছিলেন রোজভ্যালির বিষয়ে, সেখানে ৪০,০০০ টাকার দুর্নীতি বলেছিলেন। তো সিবিআই ৪০,০০০ টাকার কোনো মামলা নেবে? স্বাভাবিকভাবেই নয়। কিন্তু পরবর্তী সময় যখন দেখা গেল এটা ১০,০০০ কোটি টাকার উপর তুলেছিলেন, তার মধ্যে ৫,০০০ কোটি টাকার উপর অর্থের নয়ছয় হয়েছে, লুটতরাজ হয়েছে, তখন গিয়ে সিবিআই কেসটা নিলেন। এবার সিবিআই কেস নেয়ার পর তড়িৎ গতিতে কেস সম্পন্ন হয়ে যাবে, মাঝখানে আবার যেহেতু কোভিডের কিছু প্রোটোকল ছিল, তাই এটা সম্ভব না, কিন্তু কেসটা যথারীতি চলছে এবং যথারীতি এর সঙ্গে যারাই জড়িত রয়েছেন তাদের যোগ্য শাস্তি পেতেই হবে, এটা আমরা বিশ্বাস করি। অমলবাবু, কৃষক একটা বড় ধরনের বিষয় এবং আমাদের রাজ্যে আপনিও জানেন একটা বড় অংশের অন্নদাতা রয়েছেন। এখন রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ২০ টাকা ৪০ পয়সা দরে ধান ক্রয় করছে এবং শাসক নেতৃত্বরা বলছেন যে বর্তমান সরকারই হচ্ছে প্রকৃত কৃষক বন্ধু সরকার, আগে যারা ছিল তারা শুধুমাত্র কৃষকদের নিয়ে মায়া কান্না করেছে। আমি তো আপনাকে আলোচনার মাঝপথে বলেছি, আমি জানি না আপনি সময় টেনে কতটা দেবেন। আমি আপনাকে আলোচনার মাঝেই বলেছি এই সরকারটা হচ্ছে প্রচারের সরকার, ফ্লেক্সের সরকার। প্রচারের সরকার, ফ্লেক্সের সরকার। কৃষকের ছবি দিয়ে আগরতলা শহরে ফ্লেক্সের জন্য যত টাকা খরচ করা হয়, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে আরো নেতাদের ছবি দিয়ে যত টাকা খরচ করা হয় কৃষকদের জন্য, বাস্তবে তার কোনো খরচ নেই। গ্রামের অভিজ্ঞতা নিয়ে নিন, গ্রামের ব্লকে ব্লকে যান, ক্যামেরা নিয়ে যান, এই যে ধান ক্রয় বিক্রি, তার সাথে ফরিয়ারা যুক্ত, মন্ডল নেতারা যুক্ত। কৃষক প্রকৃত পয়সা পাচ্ছে না, সমস্ত ফরিয়ারা এসে মাঝখানে হস্তক্ষেপ করে। আমরা সাংবাদিক সম্মেলন করে আমাদের রাজ্যের কৃষক নেতারা বলেছেন এর বিরুদ্ধে। আজকে গ্রামে ইউরিয়া সার নেই, সার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যেখানে টাকা যায় সেখানে ফরিয়া কি করে ঢোকে? সব জানি, আমি বলতে চাইছি না, এখানে সব বলতে চাইছি না কিভাবে জান মানুষ। আমি তো বললাম, তো আমি তো পরিষ্কার বলছি মানুষের, আমাকে বলতে দিন, আমি বলছি শেষ করি। মানুষের, কৃষকের জীবন অভিজ্ঞতা যদি এত ভালো হয়, কৃষকের জীবন অভিজ্ঞতা যদি এত ভালো হয়, তাহলে কৃষকরা তো অটোমেটিক বিজেপিকে ভোট দেবে। এই কৃষকদের অবরুদ্ধ করে গ্রামে আটকে রাখা হচ্ছে কেন? কেন শালগড়ায় মিটিং করে দেওয়া হয় না? কেন রাজনগরে গেলে মিছিল করতে দেওয়া হয় না? কেন বিলুনিয়া বরপাথরিতে ওদিন আক্রমণ হলো? আমি তো বারবার বলছি এই কথাটা। আপনারা যদি কৃষকদের থেকে ধান কিনেন, আপনারা যদি আয়ুষ্মান কার্ড দিয়ে সবাইকে চিকিৎসা দিয়ে দেন, আপনারা যদি ঘরে ঘরে রোজগার দিয়ে দেন, আপনারা যদি ঘরে ঘরে রোজগার, শব্দটা তো গৌতম একবারও বললো না, ঘরে ঘরে রোজগার ওদের অন্যতম কথা ছিল, যদি দিয়ে দেন, তাহলে মানুষ যদি এত খুশি হয়ে যায়, তাহলে মানুষ তো অটোমেটিক গিয়ে পদ্ম চিহ্নে, আপনারা যে বলেন বুতাম টিপতো, পদ্ম চিহ্নে বুতাম টিপার জন্য কেন আপনারা ভয় দেখাচ্ছেন? কেন আক্রমণ করছেন? কাউকে ভয় দেখানো হচ্ছে না। 56টা কেন উপনির্বাচন হলো? কেন কাউকে ভয় দেখানো হচ্ছে না, কাউকে ভয় দেখানো হচ্ছে না। এটা মানুষের মধ্যে ভীতিটা আপনারা তৈরি করছেন। আরে আমি বলেছি আপনারা তৈরি করছেন লোকসভা নির্বাচন দেশের সর্বোচ্চ নির্বাচন। গোটা ভারতবর্ষে যদি কোন রাজ্যে এমন কোন উদাহরণ থাকে, আমি মাইকের সামনে বলে যাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে পদত্যাগ করব, সন্ন্যাস নেব। 456টা বুথের মধ্যে হেরাফেরির অভিযোগে উপনির্বাচন হয়েছে। অভিযোগটা কে করেছিল? আপনারা করেছিলেন তো? অদ্ভুত কাণ্ড। আপনারা তো খুশি হওয়ার কথা যে ওই উপনির্বাচন করার, এটা নির্বাচন রিপোল হওয়ার পরে আপনাদের তো স্যাটিসফাইড হওয়ার কথা। তারপর যে রেজাল্ট এসেছে, আমরা কৃষকের বিষয় থেকে সরে গেলাম, আমরা কৃষকের বিষয় থেকে সরে গেলাম। পরিষ্কার বলছি, আমি আপনার উত্তর দিয়েছি, কিন্তু আমি উত্তর দিয়েছি, এটা হচ্ছে টোটালি প্রচার। ঠিক আছে, বিজেপি থেকে আমি বলছি তো, বিজেপির কাছে একটা জিনিস শেখা যাবে ত্রিপুরা রাজ্যে, এটা শিখেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা হচ্ছে প্রচার কিভাবে করতে হয়, গল্প কিভাবে বানাতে হয়, স্টোরি লাইন কিভাবে তৈরি করতে হয়, হেডিং কি করে করতে হয়, মিডিয়ায় ব্রেকিং নিউজ কিভাবে পেতে হয়, এটা তাদের থেকে শিখেছি। এয়ারপোর্ট থেকে আসার সময় যুবনেতা এসছেন, কোথার থেকে যুবনেতা, 20টা গেট এয়ারপোর্ট থেকে উত্তর গেট অব্দি, 20টা গেট। একটা গেটের খরচ কত আমি জিজ্ঞেস করি? কোথায় টাকা পায়? কে দেয় টাকা? প্রধানমন্ত্রীর জনসেবা আসার জন্য 59 লাখ টাকা খবরের কাগজে দেখলাম।
ঠিক আছে, এই টাকা আমরা কৃষক কার ইস্যুতে টাকা? আমরা কৃষক ইস্যুতে এটা সুব্রত কৃষকের বাবুর সাথে বক্তব্য যুক্ত চাই। তো, ঠিক আছে, কৃষকের জন্য পয়সা খরচ না হয় পয়সা নষ্ট হচ্ছে, হেরাফেরি হচ্ছে। ঠিক আছে, বলুন সুব্রত বাবু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, তারপর আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। দেখুন, একটা বিষয় হচ্ছে কি, কৃষকদের থেকে শুধু ধান কেনা হচ্ছে এমন নয়, মানে এমএসপিতে ধান কেনা হচ্ছে শুধু, এটা একমাত্র বিষয় নয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6,000 টাকা 2,000 করে প্রতি বছর কৃষকরা পাচ্ছেন একটা সাপোর্ট হিসেবে। মাঝখানে মন্ডল কমিশন খাচ্ছে, এটা তাদের অভিযোগ। এটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকে যায়। ওনারা তো সেই কমিশন বাণিজ্য 93 সাল থেকে যে 18 অবধি চালিয়েছেন, গল্প বললে কমিশনের লাভ হবে না, বাইরে এসব এরা গল্প বেরিয়ে বললে আসতে লাভ পারছেন হবে না। না। ঠিক আছে, কাজে এই তাহলে গল্পটা কৃষকরা থাকবে, দিল্লিতে এতদিন ধর্ণা দিল কেন? এই কৃষকরা যদি এত ভালো গল্পটা থাকে থাকবে ভারতবর্ষে, তাহলে কেন এখন দিল্লির ভারতবর্ষে মুখ্যমন্ত্রী কৃষক ধর্ণা নিয়ে দিল? কথা বলবেন না, ত্রিপুরার কৃষক নিয়ে কথা একই বলবেন, কথা তো। স্থির করে আরে, নিন। ভারত বাদ দিয়ে না না, বলতে পারবেন এই না। নির্বাচনের আগে ভারত কৃষক- বাদ দিয়ে ত্রিপুরা না, না, বলতে পারবেন না। বলবো না তো, আমি আপনাকে জিজ্ঞেস করছি, সারা ভারতবর্ষের কৃষক নিয়ে কথা বললে তাতেও বলতে পারি, কোনো আপত্তির কারণ নেই আমার। না, না, আমি তো- আপত্তির আমি তো- কারণ আমি তো নেই। বলি, আপনারা যদি ভারতবর্ষের সবাইকে- কৃষক নিয়েও কথা আপনারা বলতে যদি পারি, সবাইকে ত্রিপুরার এত কৃষক খুশি নিয়েও কথা করে বলতে- দেন, তাহলে হ্যাঁ। ভোটে বাধা দিচ্ছেন কেন? ভোটে বাধা দিচ্ছি না তো আমরা। কেন আপনারা আক্রমণ করছেন? আপনারা তো নিজেদের সমস্ত রকম রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, যাবেন, সেটা প্রত্যাশিত, এবং করুন। মানুষ তার অভিজ্ঞতার বলে নিরিখে, যান এখানে মুখ্য মানুষ প্রবক্তা যা হিসেবে- পাবেন, মুখ্য প্রবক্তা হিসেবে মানুষ যা আমি পাবেন, বলি, অনুরোধ আমি করছি, আমি আমি আপনাকে বলছি, অনুরোধ আমি করছি। আপনাকে বলছি, আপনি আপনার এখানে কথা সময় দিয়ে আমি যান, কোনো রকম ডিস্টার্ব আপনি করি এখানে কথা দিয়ে যান, মানুষ তার যে অভিজ্ঞতার জিনিসটা নিরিখে, খুলতে সাহায্য করবেন। মানুষ তার অভিজ্ঞতার নিরিখে, মানুষ এই সরকারের কাজকর্ম দেখেছেন, 25 বছরের অপশাসন দেখেছেন, তার আগে আরো 5 বছরের কংগ্রেস এবং টিউজিএস এর অপশাসন দেখেছেন, তারপর 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকারের শাসন ব্যবস্থা দেখেছেন, সুশাসন দেখেছেন। এই সুশাসনের নিরিখে মানুষ মনস্থির করে নিয়েছেন 2023-এ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে, একটা শেষ প্রশ্ন দুজনের কাছ থেকে উত্তর চাইবো, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। প্রথমে অমল বাবুর কাছে যাচ্ছি। শাসকের বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, একাধিক হেভিওয়েট নেতৃত্ব এই কথাগুলো বলছেন যে মানুষ 2018-র পর থেকে চাঁদাবাজ সংস্কৃতি থেকে মুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া? একইভাবে সুব্রত বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা কেন এই কথা বলছেন যে 18-র পর মানুষ চাঁদাবাজ সংস্কৃতি থেকে মুক্ত হয়েছে? প্রথমে অমল বাবু। না, না, আমি তো পরিষ্কার বলছি, যদি গল্পের স্টোরি যদি কারোর থেকে শুনতে হয়, শিখতে হয়, সেটা হচ্ছে বিজেপি দল। এবং এটা কিন্তু তারা এমনিতে না, আমি এমনিতে বলছি না, এটা তাদের থিওরি, কারখানা আছে নাগপুরের মধ্যে, এই কারখানাতেই ট্রেনিং দেওয়া হয়। সিপিআইএম এর আমলে চাঁদা সংস্কৃতি। এখন এমন কোন ঠিকাদারি কাজ আছে যে ঠিকাদার পার্সেন্টেজ, ঠিকাদাররা যদি শোনেন, আমি বলবো তারা হয়তো মানে একটু রেহাই পাবেন। এমন কোন ঠিকাদার আছে যারা পার্সেন্টেজ না দিয়ে কাজ পান? মন্ডল অফিসে ডেকে নিয়ে ঠিক করে দেওয়া হয় এত পার্সেন্ট দিতে হবে, আসামে নিয়ে ডেকে বলে দেওয়া হয় এত পার্সেন্ট দিতে হবে, বিজেপির সদর দপ্তরে ডেকে নিয়ে বলা হয় আপনার কাজের জন্য আপনাকে এত পার্সেন্ট দিতে হবে, হ্যাঁ তার জন্য রসিদ দেওয়া হয় না। আমরা সময় রসিদ দিতাম, টাকার হিসাব থাকতো, আমরা ছাত্র সংগঠনের মেম্বারশিপ করতাম, যুব সংগঠনের মেম্বারশিপ করতাম, মিডিয়াকে ডেকে আমরা বলতাম আমাদের এত মেম্বারশিপ হয়েছে, এই টাকা এই পারপাজে আমরা খরচ করেছি, 1 টাকা 2 টাকা, আমরা এটার জন্য রসিদ দিতাম মানুষকে, তার হিসাব থাকতো, অ্যাকাউন্ট থাকতো, অডিট হতো। আর আজকে তার কোনো হিসাব নেই, আজকে হচ্ছে ঠকবাজ, মাফিয়াবাজ। আজকে আপনি টাকা না দিয়ে, বললাম তো, আপনি বাজারের ভিড় পর্যন্ত পাবেন না, টাকা না দিয়ে ঠিকাদারি কাজ পাবেন না, টাকা না দিয়ে ওএনজিসির কাজ পাবেন না, টাকা না দিয়ে জলসম্পদ দপ্তরের কাজ পাবেন না, আজকে টাকা না দিয়ে বাড়িতে সাপ্লাই লাইন নিতে পারবেন না, আজকে টাকা না দিলে ঘর পাওয়া যায় না। প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে অন ক্যামেরায় বহু মানুষ বলেছেন যে টাকা না দিলে ঘর পাওয়া যায় না। আজকে এই হচ্ছে মাফিয়ারাজ, ঠকবাজ। আর আমাদের সময় আমরা এটা অডিট হতো, কি চাঁদা তুলতাম এটা অডিট হতো, মানুষের টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের পার্টি অফিসগুলো বানিয়েছি। ওরা বলুক না কার টাকা দিয়ে জেলা অফিসগুলো 5 বছরে এতগুলো জেলা অফিস করেছে, ওদের তো ইস্যু ছিল আমরা দালান করেছি পার্টি অফিসে, ওদের এতগুলো দালান কি করে হয়ে গেল 5 বছরে? কোত্থেকে টাকা এলো, কারা টাকা দিল বলুক না একবার সাংবাদিক সম্মেলন করে। প্রবক্তা সাহেব তো আছেন, ওনাকেই তো বলতে হবে সাংবাদিক সম্মেলন করে এই জেলা অফিসগুলো করতে 5 বছরের মধ্যে এত টাকা কোত্থেকে পেয়ে গেলেন, কোত্থেকে পেয়ে গেলেন। সুতরাং আমি বলে দিচ্ছি, আমার মনে হয় না আমার কাছে টার্ন আসবে, আমি প্রশ্নের উত্তরও দিতে চাইছি না। আপনি অনেকক্ষণ ধরে আমাদেরকে এখানে বসিয়েছেন, আমি অনুরোধ করব আপনাকে, আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে, যে রাজ্যের মানুষ, আমাদের রাজ্যে এই যে নতুন একটা সংস্কৃতি আমদানি হয়েছে, মানুষকে মুখ বন্ধ করে দাও, সেলুটেপ লাগিয়ে দাও, মানুষকে কথা বলতে দিও না। মানুষ বিরোধী দলের মিছিলে গেলেই তাকে আক্রমণ করো, এই সংস্কৃতি ত্রিপুরা রাজ্যে ছিল না। এই সংস্কৃতি থেকে রেহাই পেতে আপনার একটাই স্থান, বিজেপির বিরুদ্ধে আপনাকে ভোট দিতে হবে, বিজেপির বিরুদ্ধে আপনাকে সাহস করে রাস্তায় নামতে হবে, বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে আপনাকে স্লোগান তুলতে হবে। চলুন 16ই ফেব্রুয়ারি আমরা সবাই মিলে এই সরকারটাকে হটাই, নাহলে রাজ্যের মুক্তি নেই, রাজ্যের মুক্তি নেই। বলুন সুব্রত বাবু, একেবারে সংক্ষেপে। হ্যাঁ, একেবারে সংক্ষেপেই বলছি। উনি বেশ কয়েকটা কথা বললেন। প্রথমত দেখুন, 2018-র আগ পর্যন্ত কোনো কর্মচারীকে যদি 1% 2% দিয়ে দেওয়া হতো,
রেগা শ্রমিকের যদি 5 টাকা মজুরি বাড়ানো হতো, কিংবা অঙ্গনওয়াড়ি সেন্টারে যদি 10 টাকা মজুরি বাড়ানো হতো, তাহলে বাড়ানোর জন্য একবার মিছিল করে ডেপুটেশন, বাড়ানোর পর আবার ধন্যবাদ র্যালি, মিছিল মানে প্রতিদিন সরকারি কাজ হোক বা না হোক, দপ্তরের কাজ হোক বা না হোক, দুপুর 2টোর পর থেকে মিছিল, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে 2টো 3টে 4টা 5টা, আজকে 36টা সংগঠনের নাম করে 38টা সংগঠনের নাম করে কোন সংগঠনে কতজন লোক আছে ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু মানুষকে শুধুমাত্র মিছিলে একই মুখ, রোজ কেউ অফিস থেকে, কেউ কাজ থেকে, মানে ক্ষেত থেকে কৃষক চলে আসছে কর্মচারী মিছিলে, কারণ লম্বা লাইনটা হতে হবে, সেটা দেখাতে হবে। এই মিছিলের যে একটা তাণ্ডব চলছিল, সেই মিছিলের তাণ্ডব এবং দাবি আদায় করতে গেলে মিছিলে যেতে হবে, লড়াই সংগ্রামে যেতে হবে, এই যে একটা নাটক মঞ্চস্থ করা হতো, তার থেকে মানুষ মুক্তি পেয়েছেন। দাবি আদায় করার জন্য মানুষের কাছে এখন আর মিছিলে হাঁটতে হয় না, নিজের কায়িক পরিশ্রম করতে হয় না, মানুষকে বারবার দুয়ারে দুয়ারে ঘুরতে হয় না, কারণ এটা জনতার সরকার, মানুষের জন্য দায়বদ্ধ সরকার, সেই দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। এটা হচ্ছে প্রথম বিষয়। প্রতিটা বিষয়ের পর চাঁদা, 12 মাসে 13 পার্বণ আমরা করি, কিন্তু সিপিএম আমার মনে হয় 12 মাসে 25 বার চাঁদা তোলে বিভিন্ন ইস্যুতে। আজকে নারী সমিতি, কালকে ডিওএফআই, পরশুদিন টিএসএফ, ইত্যাদি বিভিন্ন রকম করে। তারপর তো একটা রয়েছে বিশেষ তহবিল। এটা কোত্থেকে আসে, কোথায় যায়, একমাত্র ভগবান জানেন কিনা আমি বলতে পারবো না। কিন্তু এইভাবে, এবং সেই সঙ্গে তো রয়েছে যে আপনি চিন্তা করতে পারেন, আজকে সরকারি কর্মচারী যদি আজকে যেটা 12% ডিএ লাস্ট যেটা দেওয়া হলো, রাজ্য সরকার দিলেন, যদি সিপিএম আমল থাকতো পরিষ্কার বলে দেওয়া হতো 1000 টাকা করে নির্বাচনী তহবিলে দিতে হবে, কিংবা 2000 টাকা এই গ্রেডে নির্বাচনী তহবিলে দিতে হবে মানে দিতে হবে, নয়তো সমস্ত রকম হুজ্জুতিটাকে মানে ফেস করতে হবে। এই রকম একটা চাঁদার তাণ্ডব। রেগা শ্রমিকদের পেমেন্ট করা হতো, কি হতো, যেদিন ব্যাংকে পেমেন্ট করা হতো সেদিন গিয়ে বসে থাকতেন কমরেডরা, যে 1720 টাকা আপনার এসছে, 50 টাকা চাঁদা দিয়ে দিন, এই কনফারেন্স আছে, সেই কনফারেন্স আছে, সমাবেশ আছে। প্রতিটা ব্যাংকে সেই চিত্র ছিল, আজকে সেই চিত্র বদলেছে। কাজেই এর জন্য আমি বলি, রাজ্যের মানুষ অনেক কষ্ট করে নিস্তার পেয়েছেন, মুক্তি পেয়েছেন 2018 সালে। সেই জায়গায় মানুষ আর ফিরে যাবেন না। এবং ভারতীয় জনতা পার্টি যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ প্রদেশ, একটা মডেল স্টেট হিসেবে গোটা দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য রাজ্য সরকার যেভাবে কাজ করছেন, তার নিরিখে আপনারা সব বিবেচনা করে কারোর কথায় বিভ্রান্ত না হয়ে 88 থেকে 2018 পর্যন্ত ইতিহাসটা মাথায় নেবেন, এবং রাজ্য সরকার কি করছে সেইটাকে মাথায় রেখে আপনারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার 2023-এ আপনারা প্রতিষ্ঠা করবেন, এই বিশ্বাস আমাদের রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভোটের উৎসবে আপনারা সবাই সামিল হবেন, সবাই ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের আশীর্বাদে 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হচ্ছে, যেটা আপনাদের সরকার, জনগণের সরকার হবে। তার আগে পার্টির সরকার ছিল সব। কাজেই এই কাজটি আপনারা করবেন, সেটা আমাদের প্রত্যাশা রয়েছে। আপনাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এতক্ষণ টিভির ওপারে বসে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছিলেন। বাক যুদ্ধ চরমে উঠেছে, এটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলার চেষ্টা করেছিলাম। আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন, এখানে কোনো রকম সন্দেহ নেই। তবে আগামী দিনেও নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই পারদ আরো চড়তে থাকবে, এখানেও কোনো রকম সন্দেহ নেই। আমাদের অনুষ্ঠানও জারি থাকবে, আমাদের ফিল্ড কভারেজও জারি থাকবে। 2023 বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার, 7টি চ্যানেল সম্মিলিতভাবে একযোগে আমরা 7টি বিধানসভা কেন্দ্রের যে চিত্র, জনগণের যে রায়, রাজনৈতিক নেতৃত্বর যে বক্তব্য কিংবা প্রতিক্রিয়া, অভিযোগ পাল্টা অভিযোগ, সেই সব কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আগামী দিনেও অব্যাহত রাখবো। 7টি চ্যানেলেই আপনারা দেখতে থাকুন, ফেসবুক, ইউটিউবে আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, এবং আমাদের এই অনুষ্ঠানগুলো দেখার জন্য আপনাদের কাছে আরো একবার আবেদন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন কুরুক্ষেত্র 2023। নমস্কার।